আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ওয়েবিনারে উপস্থিত সবাইকে স্বাগতম। আজকের ওয়েবিনার কি সম্পর্কে তা সবাই জানি আমরা, সেটা হচ্ছে মেডিকেল প্রিপারেশান ফিজিক্স ব্যাচ 2025। ঠিক আছে না? যে যারা মেডিকেল প্রিপারেশান নেবে তাদের হচ্ছে কিছু ভুল ত্রুটি থাকে। প্রথমত তারা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যে জায়গাগুলোয় ভুল করে, যে প্রবলেমগুলোয় পড়ে, কোচিং থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, এই জিনিসগুলাই আজকে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে পরবর্তীতে দেখবা যে এই জিনিসগুলাই তোমার ভুল হচ্ছে না, এবং তুমি যখন মেডিকেল প্রিপারেশান পুরোপুরিভাবে শুরু করবা তখন দেখবা যে এই জায়গাগুলো নিয়ে তোমার কোনো কনফিউশন থাকতেছে না। কিন্তু অনেকের দেখা যায় যে এই বিষয়গুলো নিয়ে কনফিউশন থাকে, যে মেডিকেলে পরীক্ষা দিব কত মার্ক, মেডিকেলে দেখা যাচ্ছে জিপিএর উপর কত মার্ক, এসএসসিতে কত মার্ক, এইচএসসিতে কত মার্ক, কতজন পরীক্ষা দেয়, আমাকে কিভাবে পড়া লাগবে, কতজনের বিরুদ্ধে আমি হচ্ছে একটা সিট দখল করতে পারবো, কতজনকে পরাজিত করা লাগবে, এইসব জিনিস কিন্তু আমাদের জানা দরকার। কারণ এই জিনিস না জানলে এই যুদ্ধক্ষেত্রটা কতটা কঠিন হতে যাচ্ছে এটা আমরা বুঝতে পারবো না। প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমাদেরকে কিছু সংখ্যক প্রতিযোগীকে পেছনে ফেলে একটা সিট দখল করতে হবে। এটা যাই হোক না কেন, প্রত্যেকটা জায়গায় হচ্ছে একই জিনিস। তুমি ভার্সিটির পরীক্ষা দাও, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দাও, মেডিকেল পরীক্ষা দাও, কোন পরীক্ষা কতটা কঠিন যাই করো না কেন, প্রত্যেকটা জায়গায় তোমাকে হচ্ছে বেশ কিছু স্টুডেন্টকে পিছনে ফেলে তোমাকে সিট দখল করা লাগবে। প্রত্যেকটা জায়গায় তোমাকে এই কাজ করা লাগবে। বোঝা গেছে? তাহলে ঠিক এখানেও এরকম। তো আমরা হচ্ছে মেডিকেল প্রিপারেশানে কতগুলা সিটের বিরুদ্ধে কতজন লড়বে এইসব জিনিসগুলো আজকে জানবো, এবং কিভাবে প্রিপারেশান নিতে হবে, কতক্ষণ পড়া লাগবে, কিভাবে পড়বা, এইসব জিনিস আজকের এই ওয়েবিনার থেকে আমরা ক্লিয়ার করব। বুঝতে পারছো? এখন দেখো, মেডিকেল যোদ্ধারা কেমন আছেন আপনারা? এখানে হচ্ছে যোদ্ধা কেন বলা হয়েছে মূলত, এই যে দেখো, যে এই পাশে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি সবাই মনে করো যে মেডিকেল যোদ্ধা। ঠিক আছে? এরা হচ্ছে মেডিকেল প্রিপারেশান নেওয়ার জন্য মনে করো এইভাবে বসে আছে, সবাই হচ্ছে প্রস্তুতি নিচ্ছে মেডিকেলে যাওয়ার জন্য। এই যে দেখো, এই যোদ্ধা বলার কারণটা কি? যোদ্ধা বলার কারণ একটাই, যে এটাও যুদ্ধক্ষেত্রের চাইতে কোথাও কম না। এই জিনিসটা বোঝা গেছে? তাহলে এটাও কিন্তু একটা কি, এটাও কিন্তু একটা হচ্ছে যুদ্ধক্ষেত্র তোমাদের জন্য। এই যে এখানে আমরা যুদ্ধক্ষেত্র কিভাবে বলবো এই জিনিসটাকে, ঠিক আছে না? দেখো যে প্রত্যেকটা যুদ্ধেই কিন্তু আমাদের কি থাকে, সৈন্য থাকে না? ঠিক এখানেও আমাদের বিরুদ্ধে কি কিছু সৈন্য থাকবে, যেগুলা তোমারই প্রতিযোগী হবে। তো এখানে তোমাকে কি করা লাগবে, 10 জন, 15 জন, 20 জন, এদেরকে পরাজিত করে তোমাকে কি করা লাগবে, একটা সিট দখল করা লাগবে। কোথাও 10 জন, কোথাও 15 জন, কোথাও 20 জন, এভাবে এদেরকে পেছনে ফেলে তোমাকে কি করা লাগবে, এই জায়গায় মনে করো যে তোমাকে জিততে হবে। ঠিক আছে না? এই যুদ্ধটা যুদ্ধক্ষেত্রের মতোই কঠিন, কোনো অংশেই কম না। কিভাবে? তুমি এখানে একা যুদ্ধ করবা, ঠিক আছে? তুমি হচ্ছে মনে করো যে একটা হচ্ছে কি, একটা দল, ঠিক তোমার এই চারোপাশ থেকে 20 জন, 25 জন যোদ্ধা যুদ্ধ করবে তোমার বিপরীতে। মানে তোমাকে কি করা লাগবে, একটা সিটের বিপরীতে যদি 25 জন যোদ্ধা যুদ্ধ করে, তার মানে তোমাকে 24 জনকে পরাজিত করার পর তোমাকে এই সিটটা দখল করা লাগবে। তাহলে এটা যুদ্ধক্ষেত্রের চাইতে কোনো অংশেই কম নাই। তাহলে তুমি বুঝতে পারতেছো যে তোমার প্রিপারেশনটা কত সূক্ষ্ম এবং সুন্দর হওয়া উচিত এখানে, তাহলে তুমি একটা সিট পাবা। বুঝতে পারছো? ঠিক তুমি যেমন যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুতি নিবা, বাকি 24 জনও কিন্তু ওই যুদ্ধক্ষেত্রের জন্যই প্রস্তুতি নেবে। তাহলে পার্থক্য কোথায় হবে? পার্থক্য হয়ে যাবে তোমার টেকনিক, তোমার মনে রাখার হচ্ছে সিস্টেম। ঠিক আছে? এই যে এগুলাতে হচ্ছে তোমার পার্থক্য গড়ে দেবে। তুমি পড়ছো, তুমি কিভাবে পড়তেছো, তোমার রুটিন কতটা সুন্দর, তুমি কিভাবে এই সিস্টেমগুলোকে তুমি সুন্দরভাবে সাজিয়েছো, এটার উপর নির্ভর করে তোমার কিন্তু এই যুদ্ধক্ষেত্রে তোমাকে আগায় দেবে। তোমার একাডেমিক পড়াশোনা তুমি কিভাবে পড়ছো, কিভাবে গুছাইছো, তোমার মনে রাখার ক্ষমতা কতটুকু, এইসব জিনিসগুলো কিন্তু তোমার এই যে এই যুদ্ধক্ষেত্রতে লাগবে। দিন হচ্ছে মোহাম্মদ খায়রুল ইসলাম সোহান, আর আমার পড়াশোনার বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান, আর হচ্ছে ভার্সিটি গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আর আমি এখন চতুর্থ বর্ষ, অর্থাৎ
ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, ফাইনাল ইয়ারের শেষ সেমিস্টার আর কি, মানে একটা সেমিস্টার হলেই আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে। আপাতত এটুকু জানলেই হচ্ছে। এখন মেডিকেল স্বপ্নের পথে শুরুটা হোক সঠিকভাবে। এই যে এই শুরু, একটা ডিসিশান কিন্তু একটা তোমার লাইফের পরিবর্তন করে দেবে, বুঝতে পারছো? এই ডিসিশানটা তুমি কিভাবে নিতেছো এটার উপরেই কিন্তু নির্ভর করবে যে তুমি সঠিক ডিসিশান নিতেছো নাকি ভুল ডিসিশান নিতেছো। যার কারণে ডিসিশান নেওয়ার আগে তুমি অবশ্যই ভাববা যে তুমি সঠিক পথে আছো, সঠিক ডিসিশান নিতেছো নাকি ভুল ডিসিশান নিতেছো। কেমন, অনেকে দেখা যাইতেছে যে মেডিকেল প্রিপারেশান নিতেছে, কিন্তু মেডিকেলে যাওয়ার জন্য তার অতটা আগে থেকেই কোনো প্যাশন নাই, অথবা সে ওভাবে লেখাপড়া করে আসতেছে না। তাহলে সে যদি মেডিকেল প্রিপারেশান নেয়, সে কিন্তু মেডিকেলও হারাবে, ভার্সিটিও হারাবে। তাহলে এই যে একটা ডিসিশান কিন্তু তোমাকে কি করবে, একটা ডিসিশান কিন্তু তোমাকে ভালো পথে নিয়ে যাবে, বুঝতে পারছো? তোমাকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে। এখন তুমি যে মেডিকেলে পড়লে ভালো করবা এমন কিছু না। যদি তোমার আগে থেকে মেডিকেল প্যাশন না থাকে, এখন তুমি বাবা মার ইচ্ছাতে বা মনে করো যে কোনো কারণে তুমি এর কারণে হচ্ছে মেডিকেলে ভর্তি হইতেছো, তাহলে এরকম যদি হয় তাহলে ভর্তি হওয়ার দরকার নাই। কিন্তু যদি তোমার মনে হয় যে না, তুমি আগে থেকেই তোমার একটা ইচ্ছা প্রবল শক্তি আছে যে না মেডিকেলেই পড়বো, ঠিক আছে না, তাহলে এই যে এই টাইপ তোমার হচ্ছে ভেতরে আগ্রহ থাকা লাগবে। কারণ এটা হচ্ছে খুব একটা সহজ পথ নয়, মেডিকেল যাত্রাটা খুব অতটা সহজ না। আসলে আমরা যখন মেডিকেল কোচিংয়ে ভর্তি হই তখন কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট মনে মনে ধরে নেয় যে আমি হচ্ছে সামনে একজন ডক্টর, বুঝতে পারছো? তখনই একটা ফিল আসা শুরু করে। এই ফিলটা কিন্তু এত তাড়াতাড়ি আসলেই তুমি এখান থেকে ঝরে যাবে, বুঝতে পারছো? দেখবা যে বেশিরভাগ স্টুডেন্ট যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তখন তারা নিজেকে ইঞ্জিনিয়ার ভাবতে শুরু করে। এই যে এই সব ভাবনা ভাবা যাবে না আগে থেকে। তুমি প্রিপারেশন নিতেছো, তুমি বর্তমানে কি করতেছো এই জিনিসটা তুমি দেখো। তুমি মেডিকেল নিতেছো, তাই বলে ভাবো না যে মেডিকেল হয়ে যাবে। তাহলে তোমাকে কি করা লাগবে? মেডিকেল নিতেছো, নাও, ঠিক আছে, কিন্তু এই যে মেডিকেলের ফিল আগে থেকেই নিয়ে আসা যাবে না। যেদিন তুমি চান্স পাবা ঠিক সেদিন থেকে তোমাকে মেডিকেলের ফিলটা কি নিয়ে আসা লাগবে তোমার ভেতরে। তাহলে তোমার এই যে এরকম একটা ভাব, ইগো বলো, অহংকার বলো, এই টাইপের জিনিস তোমার কোচিংয়ে ভর্তি, এই টাইপের জিনিসের জন্য তোমার এই যে মেডিকেলের কোচিংয়ে ভর্তি হওয়ার দরকার নেই। অনেকে আছে যে মেডিকেল প্রিপারেশন না নিলে কেমন দেখায়, কি বলবে, মানুষে কি বলবে, পাশের বাসার মানুষজন কি বলবে, ঠিক আছে? এই যে এই টাইপ যদি হয় তাহলে মেডিকেল প্রিপারেশন নেওয়ার দরকার নেই। মেডিকেল প্রিপারেশন কোনটা? ইচ্ছা শক্তি থাকা লাগবে তোমার, আগে থেকে একটা প্যাশন থাকা লাগবে, আগে থেকেই তোমার একটা লক্ষ্য থাকা লাগবে যে হ্যাঁ আমি ওই জায়গায় গিয়ে পৌঁছাবো। তখন তুমি মেডিকেল স্বপ্ন ছুঁতে পারবা। তার আগে কিন্তু এই স্বপ্ন ছোঁয়া খুবই কঠিন, বোঝা গেছে? এখন দেখো যে তোমাদের স্বপ্ন কি। তো দেখো যে যারা এখানে আছো তাদের প্রত্যেকের স্বপ্ন দেখা যাচ্ছে যে ডাক্তার হওয়া, ঠিক আছে না? এটা একটা ড্রিম। তো আগের স্লাইডে হয়তো আমি সবার কি অনেকের ডাক্তার হওয়ার প্রিপারেশনটা ভেঙে দিছি মন থেকে, যে কি যে না নেওয়া যাবে না বা এরকম কিছু, এরকম কিছু না। তোমার ইচ্ছা শক্তি থাকলে তুমি অবশ্যই কি মেডিকেল প্রিপারেশন নিবা। তো এখানে দেখো যে প্রত্যেক মানুষের একটা কিন্তু স্বপ্ন থাকে। এই যে এই স্বপ্নটাকে পুঁজি করেই তোমাকে সামনের পথে এগোতে হবে। তাহলে তোমাদের স্বপ্ন কি? দেখো যে ভবিষ্যতে কি হওয়া, ভবিষ্যতে একজন হচ্ছে ডক্টর হওয়া। তাহলে তুমি যদি ডক্টর হতে যাও তাহলে তোমাকে এই স্বপ্নকে পুঁজি করাই ডক্টর হতে হবে, আগে থেকে এটা কিন্তু থাকা লাগবে। এই যে এই পাশে দেখো যে আমাদের একটা ওয়ার্ড লেখা আছে ড্রিম, ঠিক আছে না? এই ড্রিমের নিচে দেখো যে আমাদের সংখ্যা লেখা আছে 2, 1, 3, এই যে এই টাইপ সংখ্যা লেখা আছে না, ঠিক আছে না? এই টাইপ অঙ্ক লেখা আছে না? এই অঙ্কগুলো দেখে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এগুলো আসলে কি। এগুলো হচ্ছে একটা খেলা, ঠিক আছে? এই সংখ্যাগুলো স্ক্রাবল নামক একটি জনপ্রিয় শব্দ খেলা। এই যে স্ক্রাবল, এই যে এই নামক একটা হচ্ছে জনপ্রিয় শব্দ খেলা। এটা সাধারণত এই খেলাটা দ্বারা আমরা কি করি? এই খেলা দ্বারা আমরা বুঝতে পারি যে কোন অক্ষর কতটা কঠিন, কোন অক্ষর কতটা সোজা। তেমন কিছু না, বুঝতে পারছো? এটা একটা মজার বিষয় যে এখান দেখো যে ডি এর ভ্যালুটা কত, ডি এর ভ্যালুটা হচ্ছে 2, আর এর ভ্যালুটা কত, দেখো আর এর ভ্যালুটা 1। তো তুলনামূলক ডি অক্ষরটা দেখতে পাচ্ছ, এই ডি অক্ষরটা তুলনামূলক আর এর চাইতে কঠিন, অর্থাৎ যার ভ্যালু যত বেশি হবে সেই অক্ষরটা তত কি হবে বলতো, কঠিন, ঠিক আছে? তাহলে সেটা ইউজ কম হয়, সেটা কি হয় একটু কঠিন হয়, এই যে এই টাইপ আর কি। তো আমরা কি করি, একটা ওয়ার্ড নিই,
বুঝতে পারছো? এই ওয়ার্ড নিয়ে এই খেলাটা খেলা হয়। এই ওয়ার্ডের প্রত্যেকটা লেটারের ভ্যালুগুলা যোগ করা হয়। যোগ করার পর দেখা যায় যে কত এখানে ভ্যালুটা আসে। আবার তুমি অন্য একটা ওয়ার্ডের এই যে এই ভ্যালুগুলা যোগ করবা। ভ্যালুগুলা যোগ করার পর তুমি কি করবা দেখো, আরও একটা এখানে ভ্যালু পাবা। তো যার ভ্যালুটা যত বেশি হবে সে তত বেশি কঠিন, শেষ ওয়ার্ডটা তত বেশি কঠিন। আর যার ভ্যালুটা হচ্ছে যত কম হবে তার এই যে সেই ওয়ার্ডটা তত হচ্ছে কি কম কঠিন হবে, তার তুলনায় কম। এখন তুমি মনে করো যে এখানে হচ্ছে 1 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে 2 নম্বর ওয়ার্ড। 2 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে তুমি হচ্ছে ভ্যালু যোগ করার পর 9 পাইলা। 1 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে তুমি মনে করো যে 8 পাইলা। তাহলে তোমার এই জায়গায় দেখো যে তুমি এই যে এই 9 পাইলা, তাহলে এই ওয়ার্ডটা বেশি কি হবে, ওয়ার্ডটা বেশি তোমার ক্ষেত্রে এখান দেখো কঠিন হবে। এখন দেখো এই জায়গায় হচ্ছে আমরা একটা ওয়ার্ড দেখতেছি, ঠিক আছে না? কি ওয়ার্ড দেখতেছি? ড্রিম। তাহলে ড্রিম ওয়ার্ডটা হচ্ছে কতটুকু কঠিন বা এটা যদি আমরা নির্ধারণ করতে যাই তাহলে আমাদের এই ভ্যালুগুলো যোগ করা লাগবে। তাহলে দেখো ডি এর ভ্যালু 1, আর এর ভ্যালু 1, ই এর ভ্যালু কত দেখো 1, এর ভ্যালু কত দেখো, এর ভ্যালু 1, এর ভ্যালু 1, আর এখানে দেখো এম এর ভ্যালু হচ্ছে কত, এম এর ভ্যালু হচ্ছে 3। বোঝা গেছে? তুমি যদি এই সবগুলা ভ্যালু যোগ করো তাহলে কত পাবা বলতো? তুমি যদি সবগুলা ভ্যালু যোগ করো তাহলে পাবা দেখো যে 8। বোঝা গেছে কি? তুমি এই ভ্যালুগুলা যোগ করার ফলে তুমি কত পাইলা এখানে? তুমি পাইলা হচ্ছে 8। মনে করো যে আমরা আরও একটা হচ্ছে এখানে ওয়ার্ড নেই, টি। ঠিক আছে? তো এই যে টি এর ভ্যালুটা সাধারণত 1 ধরা হয়, ই এর ভ্যালুটাও হচ্ছে আমাদের 1, এই যে দেখো এ এর ভ্যালুটাও 1। তাহলে এ ওয়ার্ডটা কত দেখো তো, এ ওয়ার্ডের ভ্যালুটা কত আসলো আমাদের 3। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে টি ওয়ার্ডটা হচ্ছে ডি ওয়ার্ডের চাইতে কি সোজা। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে মূলত আমাদের একটা স্ক্রাবল নামক খেলা, ওয়ার্ড খেলা আর কি, তেমন কিছু না এই জিনিসটাতে। বোঝা গেল? এটা নিয়ে বেশি হাই হুতাশ করারও কিছু নাই। এরকম হচ্ছে ইংরেজি বর্ণমালায় যে 26টা আমাদের বর্ণ আছে, প্রত্যেকটা বর্ণের এরকম নিজস্ব একটা কিন্তু কি আছে, মান আছে। বুঝতে পারছো? যেমন ডি এর ভ্যালু 2, আর এর ভ্যালু 1, এম এর ভ্যালু 3, এভাবে হচ্ছে কিছু কি করা আছে, নির্দিষ্ট ভ্যালু দেওয়া আছে 3, 4, এই যে এরকম। তো এই ভ্যালুগুলা দিয়ে সাধারণত আমরা এটা করে থাকি। দেখো যে তোমাদের সবার স্বপ্ন ছিল হচ্ছে কি ডাক্তার হওয়া, ঠিক আছে না? যখন এরকম ছোট কালে ছিল তখন দেখবা যে অনেকেই কি ডাক্তার হওয়ার জন্য এই যে এরকম প্রিপারেশন নাও। এবং আমরা যখন প্যারাগ্রাফ লিখি, ঠিক আছে না, তখন আমাদের কি মাই হবিতে মানে মাই ড্রিম, আমাদের স্বপ্ন কি, আমাদের প্রত্যেকের স্বপ্ন ছিলই কিন্তু কি হওয়া দেখো, যে প্রত্যেকের স্বপ্নই কিন্তু ডক্টর আমরা লিখতাম একটা কথা। এখন দেখবা যে অনেকেই কি হয়ে গেছে, অনেকেই এই জায়গা থেকে ছিটকে গেছে। অনেকেই দেখবা যে যখন 9-10 পার করে ইন্টারে উঠে তখন দেখবা যে এরকম কি কিছু সংখ্যক পাবলিক কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্ন বাদ দিয়ে দেয়। মানে তুমি এখান থেকে কি হয়ে গেছো, ঝরে গেছো। তো এখন পর্যন্ত যারা টিকে আছো ডাক্তার হওয়ার স্বপ্ন, তারা হচ্ছে এই যে এগুলার মধ্যে। বুঝতে পারছো? যারা এখনো কি এই ডাক্তার হওয়ার স্বপ্নটা ছেড়ে দাও নাই। তো যারা ছাড়োনি এখন পর্যন্ত তারা আর সামনে ছাড়িও না। তোমাদের ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে অবশ্যই তোমরা ডাক্তার হতে পারবা। সামনে তোমরা হচ্ছে ভবিষ্যৎ ডাক্তার এক একজন। বুঝতে পারছো? তবে এখনো হও নাই, সামনে হবা। দেখো যে মেডিকেল ভর্তির পরটা আমাদের কিন্তু কঠিন না, আমরা একটু আগেই বললাম। ঠিক আছে? তো এই ওয়েবিনারে তোমাদের এই যে এই পথটাকে একটু, এই ভিত্তিটাকে আমরা কি করে দেবো, শক্ত করে দেবো। বুঝতে পারছো? এখান দেখো একজন মানুষ, এটা দ্বারা কি বুঝতে পারতেছো, এই পেশি দেখে তোমরা বুঝতে পারতেছো যে এটা হচ্ছে একজন কি শক্তিশালী মানুষের হচ্ছে কি পেশি। তিনি কি করে, রেগুলার ব্যায়াম করে, জিম করে। ঠিক আছে না? ঠিক তেমনই এই ওয়েবিনারে তোমার মনে করো যে ব্যায়াম করার, জিম করার, এই যে এসবের প্রস্তুতি যেমন তোমার থাকা লাগে না, ঠিক এই ওয়েবিনার থেকে তোমরা একটা প্রস্তুতি সাজানো গোছানো পেয়ে যাবা যে কিভাবে হচ্ছে তুমি মেডিকেল প্রিপারেশন নিবা এবং কিভাবে কি কি কাজ করা যাবে, কি কি কাজ করা যাবে না এই মেডিকেল প্রিপারেশন নিতে গিয়ে। বুঝতে পারছো? তুমি মেডিকেল প্রিপারেশন নিতেছো ধুমায়া, তুমি মনে করো যে কি যে ফেসবুকিং করতেছো, ধুমায়া তুমি মনে করো অনলাইনে থাকতেছো, আবার তুমি মেডিকেল প্রিপারেশন নিতেছো, তাইলে কিন্তু হবে না। এই যে এইসব বিষয়গুলাই হচ্ছে আমরা কি আজকে এখানে দেখব। এই পথটা অনেক কঠিন হলো কিন্তু অসাধ্য কোনো পথ নয়। বোঝা গেছে কি? এখন এই কথাটা কেন বললাম দেখো, যে এই পথটা ঠিক আছে অনেক কঠিন, কিন্তু এই পথটা কি এরকম যে এটা কোনো অসম্ভব পথ, যে এটা কি পাড়ি দেওয়াই যাবে না, না, এটা কিন্তু এরকম কোনো পথ নয়।
এরকম পথ হইলে তো কেউই ডাক্তার হইতে পারতো না আজ পর্যন্ত, ঠিক আছে না? তো এখান দেখো যে এই পাশে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এই ছবিতে কি দেখতে পাচ্ছি, দেখো যে একজন হচ্ছে মনে করো মাউন্ট এভারেস্টের চূড়ায় গিয়ে পৌঁছেছে। তো এখন দেখো যে মাউন্ট এভারেস্ট পর্বত যে আছে এইটার উচ্চতা কতটুক দেখো তো, ৮,৮৪৯ মিটার প্রায়। তো এই যে একজন মানুষের পক্ষে ৮,৮৪৯ মিটার পাড়ি দিয়ে ঠিক এর শৃঙ্গে যাওয়া কি অতটা সহজ? অতটা সহজ না। কিন্তু এটা কোনো অসাধ্য বিষয় কিন্তু না, এটা কিন্তু অসম্ভব কোনো বিষয় না। অনেক মানুষই এখন পর্যন্ত এই এভারেস্ট শৃঙ্গে গিয়ে পৌঁছেছে, তাই না? ঠিক তেমনই তোমার মেডিকেল এই ভর্তি পরীক্ষার প্রিপারেশান নিতেছো, এই মেডিকেলে চান্স পাওয়াটা এটাও কিন্তু অসম্ভব বা অসাধ্য কোনো বিষয় না। তুমিও এই মেডিকেল প্রিপারেশান নেওয়ার পর তুমিও একজন কি হইতে পারো, মেডিকেল ভর্তি পরীক্ষার মাধ্যমে তুমিও একজন ডক্টর হতে পারো। যেমন এই যে দেখো যে মাউন্ট এভারেস্টে যাওয়ার জন্য সবাই সাহস করে না, ঠিক এই যে মেডিকেল প্রিপারেশান নিতেও সবাই কিন্তু কি করে না, সাহস করতে পারে না, ঠিক আছে? কারণটা কি বলতো? মেডিকেল প্রিপারেশান নিতে গেলে তোমার অবশ্যই কি করা লাগবে, অবশ্যই অনেক সাহস থাকা লাগবে, এই যে এই মানুষের মতো যে জয় করছে দেখো এভারেস্ট, ঠিক আছে? এখন পর্যন্ত প্রায় হচ্ছে মনে করো 11,000 বার, এই যে এতবার হচ্ছে কি হয়েছে, মাউন্ট এভারেস্টের শৃঙ্গে গেছে মানুষ, ঠিক আছে? 11,000 বার গেছে, 11,000-এর উপরেই হবে, নিচে না, 11,000-এর উপরেই প্রায়। এবং প্রায় 6,500+ মানুষ, এতজন মানুষ কি করছে দেখো, এতজন মানুষ হচ্ছে তোমার এই এভারেস্টের শৃঙ্গে গেছে। তার ভেতর একজন মানুষ এত সাহসী যে হচ্ছে প্রায় 31 বার এই এভারেস্ট পর্বত শৃঙ্গে গিয়েছে। এভারেস্ট পর্বত শৃঙ্গ এটা কোথায় বলতো? এটা কিন্তু হচ্ছে নেপালে, বুঝতে পারছো? নেপাল এবং তিব্বত এর হচ্ছে যে সীমানা আছে, এই সীমানাতে হচ্ছে এভারেস্ট পর্বত শৃঙ্গ, বুঝতে পারছো? তো এখানে দেখো যে এই জায়গায় যে ব্যক্তি গেছে এখানে, সেই ব্যক্তি কিন্তু একজন নেপালিয়ান। সে কোথায়, তার বাসা কোথায় দেখো, তার বাসা কিন্তু হচ্ছে নেপাল। সে কতবার গেছে? 31 বার। সে লাস্ট কবে গেছে জানো? সে লাস্ট গেছে হচ্ছে তোমার 27, এই যে আগের মাসে 27 মে সম্ভবত, 27 মে সে কি করছে, 27 মে সে এই যে এই এভারেস্ট পর্বত শৃঙ্গে গিয়েছে লাস্ট, বোঝা গেছে? আর এখান দেখো যে আমাদের বাংলাদেশিরাও কিন্তু কি এখানে গিয়েছে। বাংলাদেশি কতজন গিয়েছে বলতো? বাংলাদেশি কিন্তু 7 জন মানুষ এই এভারেস্ট পর্বত শৃঙ্গে গিয়েছে। দেখো 18 কোটি মানুষের ভেতর আমাদের কতজন গিয়েছে? 7 জন না? তো এই পথটা অনেক কঠিন না? অনেক কঠিন, কিন্তু এটা কি না, এটা কোনো অসাধ্য বিষয় না। 7 জনের ভেতর লাস্ট যিনি গিয়েছেন তিনি হচ্ছেন একরামুল হাসান শাকিল। কত তারিখ গেছে বলতো? এই যে 29 মে 2025, এই যে এই তারিখে হচ্ছে কি, এই যে ইনি এভারেস্ট পর্বত শৃঙ্গে গিয়েছেন, বোঝা গেছে? তাহলে বাংলাদেশি কতজন গেছে? বাংলাদেশি 7 জন গেছে মাত্র। তার ভেতর একজন হচ্ছে কে দেখো, একজন হচ্ছে এই যে ইকরামুল হাসান শাকিল, যে হচ্ছে সর্বশেষে গিয়েছে, ঠিক আছে না? আর প্রথম যে গিয়েছিল তার নাম কি ছিল বলতো? ইব্রাহিম, মুসা ইব্রাহিম, যে প্রথম গিয়েছিল কোথায়, এই যে পর্বত শৃঙ্গে গিয়েছিল। তাহলে এখানে তোমরা এই যে এই মেডিকেল ভর্তি পরীক্ষার পথটাকে কঠিন ভেবে ছেড়ে দিলে কিন্তু হবে না। তাহলে কি করতে হবে? এর জন্য তোমার ভেতরে অবশ্যই আত্মবিশ্বাস থাকা লাগবে। আত্মবিশ্বাস ছাড়া তোমরা হচ্ছে এই পথে যাইতে পারবে না, এই পথে সফল হতে পারবে না। এখন দেখো যে আমরা হচ্ছে মূল কথায় চলে আসি। এর ভেতরে আমরা এতক্ষণ অনেকক্ষণ কি করলাম দেখো, সাহস জোগালাম, সাহস হারালাম সবার। এখন মূল জিনিসে চলে আসো যে মেডিকেল ভর্তি পরীক্ষার যে আমাদের বাস্তব চিত্র, এই বাস্তব চিত্রটা কেমন হয়। এই যে দেখো এভাবে মা বাবা তোমাদের জন্য বসে থাকবে বাইরে, বুঝতে পারছো? আর তোমরা কি করবা? তোমরা এই যে এই মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাবা ভেতরে, যতক্ষণ না ফিরবা ততক্ষণ কি এই যে হতাশাগ্রস্ত হয়ে সবাই কি করবে, বসে থাকবে আর আশাবাদী হয়ে বসে থাকবে যে কখন ফিরবে, হবে না হবে না এসব জিনিস। তো এই যে তুমি যদি এখানে জয় হতে যাও তাহলে তোমাকে অবশ্যই কিছু জিনিস জানা লাগবে যে বাস্তবে আসলে কতটা কঠিন, এবং এই কাঠিন্য থেকে আমাদের মেডিকেলে চান্স পাইতে হলে কি কি করা লাগবে, এই জিনিসটা প্রথমত আমাদের জানা দরকার। দেখো প্রথমেই যে আমাদের আসলে কতজন আবেদন করে এই মানে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য।
মোট আবেদনকারীর সংখ্যা প্রায় 1,20,000 প্লাস, মানে তুমি বুঝতেই পারতেছো যে কতজনের ভেতর তুমি পরীক্ষা দিতে যাইতেছো। এই 1,20,000-এর মধ্যে কিন্তু তুমি একজন, বুঝতে পারতেছো? এইটা কম বেশি হইতে পারে বিভিন্ন সময় অনুযায়ী। দেখা যাইতেছে কোনো সময় 1,30,000 35,000ও দেয়, আবার কোনো সময় দেখা যাচ্ছে 1,04,5,000 1,10,000 এরকমও পরীক্ষা দেয়। তো আনুমানিক একটা হচ্ছে তুমি ধরে নাও যে 1,20,000 মতো তোমার বেলা হচ্ছে পরীক্ষা দিবে। তাহলে 1,20,000 জন পরীক্ষা দিবে, কিন্তু মোট আসন সংখ্যা সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা কত জানো? 5,380টা। তাহলে তুমি ভাবতেই পারতেছো যে 1,20,000 জনের মধ্য থেকে তোমাকে কোথায় আসা লাগবে বলো? 5,380 জনের ভেতর তোমাকে আসা লাগবে। তাহলে এখন দেখো যে এইটা কিন্তু কোনো যুদ্ধক্ষেত্রের চাইতে কম না, এটাও একটা যুদ্ধক্ষেত্র। বোঝা গেছে? তাহলে এই 5,380 জনের ভেতর আসা লাগবে। আর তুমি যদি বেসরকারি মেডিকেল কলেজ সহ এগুলা হচ্ছে ধরো, তাহলে প্রায় হচ্ছে 11,000-এর মতো সিট আর কি। প্রায় কত হাজার? 11,000। তো স্বপ্ন যার থাকে সবারই কিন্তু থাকে যে আমরা হচ্ছে কোথায় পড়ব, আমরা হচ্ছে সরকারি মেডিকেল কলেজে পড়ব। তো যখন আমরা না পারি তখন কোথায় যাই? তখন হচ্ছে বেসরকারিতে যাই। যাদের বাবার দেখা যাচ্ছে অর্থ সম্পদ আছে, 20 লক্ষ 30 লক্ষ দিয়ে পড়াতে পারবে, তারা কোথায় ভর্তি হয়? দেখো যে বেসরকারিতে ভর্তি হয় যদি পাশ করে মেডিকেল পরীক্ষায় তখন। আর না হইলে তো মনে করো ওখান থেকে স্বপ্ন শেষ, তখন তারা কি আবার ভার্সিটি বা অন্যান্য বা সেকেন্ড টাইমে তখন প্রিপারেশন নেয়। এখন গড় ভর্তি স্কোর আমাদের হচ্ছে কত লাগে? 100 মার্কের যে পরীক্ষা হয়, এই 100 মার্কের পরীক্ষার ভেতর তুমি যদি চান্স পাইতে যাও, এই 5,380 জনের মধ্যে যাইতে যাও, তাহলে গড় ভর্তি স্কোর 70 থেকে 75-এর মধ্যেই থাকে সবসময়। দেখা যাচ্ছে কোনো সময় 70-এ চান্স হয়, কোনো সময় 74-এ চান্স হয়, কোনো সময় 73-এ চান্স হয়। এটা হচ্ছে কোশ্চিনের উপর ডিপেন্ড করবে যে তোমার কোশ্চিনটা কতটা কঠিন হয়েছে অথবা কোশ্চিনটা কতটা হচ্ছে সহজ হয়েছে, ঠিক সেই জায়গার উপর ডিপেন্ড করে। তার প্রায় সময় হচ্ছে কাটমার্কটা 70 থেকে 75-এর মধ্যেই থাকে। মাঝে মধ্যে 70-এর নিচে নেমে আসে, মাঝে মধ্যে কি এটাই হয় 75-এর ওপরে সাধারণত যায় না, 70-এর নিচে নেমে আসে অনেক সময়। আর সিট প্রতি তাহলে কতজন লড়বে তুমি বুঝতে পারতেছো? সিট প্রতি প্রায় 25 জন লড়বে। তাহলে 25 জন শিক্ষার্থী যদি তোমার একটা সিটের জন্য লড়ে, তাহলে তোমাকে কি করা লাগবে? দেখো 24 জনকে পরাজিত করতে হবে। এই 24 জনকে পরাজিত করে এই যে একটা আসন থাকবে, এই আসনে গিয়ে তোমাকে বসতে হবে। তাহলে তুমি বুঝো যে মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে কতটা কঠিন। তুমি এখন ভাবতেছো যে ভাই শুধু কি ভয় দেখাচ্ছে, এতক্ষণ ধরে কোনো কিছু বলতেছে না, যে কি এদিকে হচ্ছে দেখা যাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা কত কঠিন কঠিন কঠিন, এতক্ষণ ধরে আমরা কঠিনের কথাই বলে গেলাম, ঠিক আছে না? তো আসলেও কিন্তু কঠিন, তুমি বিশ্বাস করলেও কঠিন, বিশ্বাস না করলেও কিন্তু কঠিন, ঠিক আছে? এদিকে দেখো তাহলে আমরা বুঝে গেলাম যে একটা সিটের বিরুদ্ধে প্রায় হচ্ছে কতজন লড়বে? 25 জন লড়বে। তাতে এই 25 জনে 2-1 কমও হইতে পারে, মাঝে মধ্যে 2-1 বেশিও হইতে পারে। এটা নির্ভর করবে তোমার এই যে ভর্তি পরীক্ষার আবেদনকারীর উপর, অন্য কিছু নয়। এখন দেখো যে পূর্বের হিসাব অনুযায়ী আমরা যে জিপিএ করে রাখছি এসএসসি এইচএসসি, এই জিপিএর উপর কিন্তু মার্ক বরাদ্দ থাকে কিছু। তো পূর্বের হিসাব অনুযায়ী আগে হচ্ছে 200 মার্ক বরাদ্দ থাকতো, বুঝতে পারছো? এই যে মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার জিপিএর উপর কত মার্ক বরাদ্দ থাকতো? 200 মার্ক বরাদ্দ থাকতো। তো এসএসসি ও এইচএসসি নম্বর হিসাব করে তুমি যে এসএসসিতে যে জিপিএ পাবা, এই এসএসসির জিপিএর সাথে তোমার 15 গুণ করা হয়। তারপর তুমি যেটা পাও সেটা হচ্ছে তুমি এই যে এসএসসির এর জন্য জিপিএর জন্য তুমি একটা মার্ক পাবা। তোমার যদি 5 থাকে, মনে করো জিপিএ 5 থাকে, তাহলে তুমি এসএসসির রেজাল্ট অনুযায়ী তুমি 75 মার্কের ভেতর 75 মার্কই তুমি পেয়ে গেলা, বুঝতে পারছো? আর তুমি যদি এখানে মনে করো যে এইচএসসি, তাহলে এই যে এইচএসসির যে রেজাল্ট, এই রেজাল্টের সাথে তোমার আগে গুণ দেওয়া হতো কত বলো? যে আগে হচ্ছে 25 গুণ দেওয়া হতো, মানে এইচএসসির রেজাল্টের উপর তোমার মোট হচ্ছে 125 মার্ক বরাদ্দ, বুঝতে পারছো? এই 125 মার্কের উপর তোমার যদি জিপিএ 5 থাকে, তাহলে তুমি জিপিএ 5 আর এখানে দেখো যে 25 দ্বারা গুণ দাও, 5-এর সাথে 25 দ্বারা গুণ দাও, তাহলে তুমি 125 মার্কই পাইলা। কিন্তু তোমার যদি একটু এই যে এই রেজাল্টটা কমে যায়, মনে করো 4.88 হয়ে যায়, তাহলে তুমি বুঝতেই পারতেছো যে এখানে কত মার্ক কমে যাবে, বেশ কয়েক মার্ক কমে যাবে। এবং তুমি বুঝতেই পারতেছো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় 0.25 মার্কটা কত গুরুত্বপূর্ণ।
এটার জন্যই তোমার 2K 5K 7K সিরিয়াল কি হয়ে যাবে, পেছনে চলে যাবে। তাহলে তুমি এখান থেকে কি অবশ্যই এই যে এই মেডিকেল ভর্তি পরীক্ষার কি বুঝতে পারলা, দেখো যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমার জিপিএটা কত গুরুত্বপূর্ণ এই জিনিসটা তুমি বুঝতে পারলা। এই যে দেখো একটা উদাহরণের মাধ্যমে আমরা হচ্ছে জানাচ্ছি যে মনে করো যে তোমার এসএসসিতে জিপিএ 5 ছিল, এইচএসসিতেও জিপিএ 5 ছিল, তাহলে তুমি কি এসএসসিতে 75 মার্কের ভেতর 75 পাইলা আর এইচএসসিতে 125-এর ভেতর 25 পাইলা, তখন তুমি 200-এর ভেতর 200ই পাইলা। কিন্তু তোমার যদি একটু একটু করে এই যে এই জিপিএটা কম থাকে, তাহলে তুমি দেখবা এই 200-এর ভেতর তোমার কত হয়ে গেছে, 196 হয়ে গেছে। এই যে তুমি প্রথমে 4 মার্ক কম, বুঝতে পারছো, এই যে প্রথমে তুমি 4 মার্ক পিছিয়ে আসো, তখন কিন্তু তোমার জন্য এই মেডিকেল ভর্তি পরীক্ষাটা অনেক কঠিন হয়ে যাবে। তো এটা আগে হিসাব ছিল 2023-24 শিক্ষাবর্ষে আগ পর্যন্ত, বোঝা গেছে। আর 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার নম্বর বন্টনটা একটু চেঞ্জ করে নিয়ে আসা হয়েছে। এই 200 মার্ককে থেকে তোমার 100 মার্কে নিয়ে আসা হয়েছে এটা, এবং 100 মার্কে নিয়ে আসা হয়েছে কিভাবে, এসএসসির উপর হচ্ছে 50 মার্ক এবং এইচএসসি আছে, এই এইচএসসির উপর তোমার হচ্ছে 50 মার্ক। তুমি এসএসসিতে যে জিপিএ 5টা করছো তার সাথে তুমি হচ্ছে কত গুণ দিবা, এখানে দেখো 10 গুণ দিবা, বোঝা গেছে। এসএসসি জিপিএর সাথে তুমি হচ্ছে 10 গুণ দিবা, তাহলে যে মার্কটা পাও সেটা, এবং এইচএসসিতে যে জিপিএটা আসবে তোমার এটার সাথে তুমি কি করবে, দেখো 10 গুণ দিবা, তাহলে এখানে যে মার্ক পাবা এই যে এই দুটা যোগফল হবে তোমার এই যে এই জিপিএ কর্তৃক প্রাপ্ত নম্বর, বোঝা গেল। অর্থাৎ 100 মার্কের ভেতর তুমি কত মার্ক পাচ্ছ তুমি এভাবে বুঝে যাবা। তাহলে তোমার যদি দুইটাতেই এ প্লাস থাকে, 5 থাকে, জিপিএ 5, তাহলে তুমি কি তুমি 100-র ভেতর 100ই পাবা। আর যদি তোমার কম থাকে তাহলে তুমি তো বুঝতে পারতেছো যে তোমার এখান থেকে কি আগে থেকে অনেক নাম্বার হচ্ছে কমে যাবে, তাই না। তাহলে এখান থেকে দেখো যে তোমার আগে থেকে কি হবে, অনেক নাম্বার এই জায়গায় হচ্ছে কমে যাবে। তুমি যদি এখানে কি জিপিএ নাম্বারটা কম করে ফেলো তাহলে দেখবা যে এখানে তোমার কি হইতেছে, কম হয়ে যাচ্ছে, যার কারণে জিপিএ এর গুরুত্বটা অনেক কি প্রয়োজন, অপরিসীম, বুঝতে পারছো। মানে জিপিএ এর গুরুত্ব কত তুমি বুঝতে পারতেছো, যে তোমার যদি কোনো কারণে জিপিএ 5টা মিস হয়ে যায় তাহলে তোমার মেডিকেল প্রিপারেশন কি হইতে পারে। যার কারণে দেখো যে তুমি হচ্ছে দেখা যাচ্ছে যে এখন থেকে 4 মাস আগে থেকে মেডিকেলে এমনভাবে ফোকাস দিছো যে তুমি হচ্ছে একাডেমিকে ফোকাস দিতে পারো নাই। এমন হয়ে যাইতে পারে কারো কারো ক্ষেত্রে যে তোমার মেডিকেল পড়ার খুব ইচ্ছে, যার কারণে তুমি কি করতেছো, মেডিকেলের বই পড়তেছো, মেডিকেলের সব কিছু করতেছো, কিন্তু মেডিকেল এবং একাডেমিক দুইটা জিনিস কিন্তু পুরোপুরিভাবে ভিন্ন, কোনোটার সাথে কোনোটা মিল নাই, বুঝতে পারছো। যার কারণে যদি তুমি এখনও মেডিকেলের দিকে বেশি ফোকাস দিয়ে ফেলো তাহলে তুমি ওই জায়গা থেকে একাডেমিকে ফিরে আসো। এখন মেডিকেল নিয়ে ভাবার কোনো সময় নাই, তুমি সব সময় মেডিকেল যেদিন তোমার থিওরি পরীক্ষা শেষ হবে ঠিক সেদিন থেকে তুমি মেডিকেলের পেছনে লেগে পড়ো, তোমার প্র্যাকটিক্যাল দেখার সময় নাই। প্র্যাকটিক্যাল সাধারণত বাংলাদেশের যে সিচুয়েশান এই সিচুয়েশানে তুমি 23, 24, 25 পাবা। প্র্যাকটিক্যাল যেদিন পরীক্ষা থাকবে তুমি হচ্ছে সেদিন কি পড়াশোনা করলা, কিন্তু তার সাথে সাথে তুমি হচ্ছে যেমন থিওরি শেষ হবে তুমি মেডিকেল প্রিপারেশন নেওয়া শুরু করবা, কিন্তু এখন না, এখন তোমাকে অবশ্যই একাডেমিকে গুরুত্ব দিতে হবে। কারণ কোনো কারণে যদি তোমার জিপিএ একটু ফল্ট হয় তাহলে তুমি কিন্তু কি করবা, এই লক্ষ্য থেকে সরে যেতে পারো, ঠিক আছে। এখন দেখো যে আয়োজক সংস্থা, এই যে এটার আয়োজন কে করে থাকে, এটার আয়োজন করে থাকে সাধারণত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, ঠিক আছে। তারা এই পরীক্ষার আয়োজন করে থাকে এবং এই পরীক্ষার ধরনটা হয় এমসিকিউ, বুঝতে পারছো, এমসিকিউ এর ধরন, এখানে কোনো লিখিত পরীক্ষা থাকে না। 100টা এমসিকিউ থাকে এবং সময় থাকে 1 ঘন্টা। মানে তুমি বুঝতে পারতেছো যে একটা এমসিকিউ এ ঠিক কত সময় তুমি পাবা, 35 থেকে 36 সেকেন্ড তুমি সময় পাবা, অনেক অল্প সময়। তাহলে তোমাকে অবশ্যই সময়ের দিকে কি দিতে হবে, নজর দিতে হবে। তাহলে কত মার্কের পরীক্ষা হবে, 100 মার্ক সিজিপি এর উপর 2024-25 অনুযায়ী, আর তার আগ অনুযায়ী হচ্ছে জিপি এর উপর হচ্ছে কত মার্ক, 200 মার্ক। আর লিখিত হচ্ছে কত, আগেও ছিল, সরি এমসিকিউ কত, আগেও ছিল 100, এখনও কত, দেখো এখনও কিন্তু 100 মার্কই আছে। মানে তোমাকে 100 মার্ক কি করা লাগবে, 100 মার্কের পরীক্ষা দিয়ে তোমাকে ভালো রেজাল্ট নিয়ে আসা লাগবে, ভালো ফলাফল নিয়ে আসা লাগবে, 100 মার্কের পরীক্ষাই হবে তোমার, বোঝা গেছে। এখন দেখো যে বিষয় ভিত্তিক নম্বর, যে আমরা যে মেডিকেল পরীক্ষাটা এই যে এমসিকিউটা দিব, এমসিকিউ পরীক্ষাটা এখানে কোন বিষয়ে কত নম্বর থাকবে এটা জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে।
তো যারা হচ্ছে আগে থেকে মেডিকেলে পড়ার ইচ্ছে, যাদের লক্ষ্য আছে, তারা আগে থেকে জানো যে হচ্ছে আমাদের কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হয়। জীববিজ্ঞানে 30টা কোশ্চিন থাকে এবং 30টা কোশ্চিনের মার্ক হচ্ছে 30। বুঝতে পারছো? তাহলে জীববিজ্ঞানটাই সবচেয়ে বেশি কোশ্চিন থাকে। তারপর দেখো কেমিস্ট্রিতে কতগুলো কোশ্চিন থাকে? কেমিস্ট্রিতে 25টা কোশ্চিন থাকে এবং 25টা কোশ্চিনের জন্য পূর্ণমান থাকে 25, মানে প্রত্যেকটা কোশ্চিনের জন্য এক এক করে মার্ক। পদার্থবিজ্ঞানে কতগুলো কোশ্চিন থাকে? দেখো, পদার্থবিজ্ঞানে 20টা কোশ্চিন থাকে। মানে মেডিকেলের জন্য তোমার যে শুধু জীববিজ্ঞানী অপরিসীম জীববিজ্ঞানী যে তোমার প্রয়োজন এরকম কিন্তু না। জীববিজ্ঞানের সাথে সাথে তোমাকে অবশ্যই কেমিস্ট্রি এবং ফিজিক্সও ভালো থাকা লাগবে, ভালো জ্ঞান থাকা লাগবে। বোঝা গেছে? যদি তুমি পদার্থবিজ্ঞান এবং রসায়ন এই দুটো সাবজেক্টে তুমি যদি অত গুরুত্ব না দাও তাহলে কিন্তু তুমি পিছায় যাবে, এটাও তোমাকে মাথায় রাখা লাগবে। দেখো যে আরও কোশ্চিন থাকে, সেটা হচ্ছে কোথা থেকে? দেখো, ইংরেজি থেকে কতগুলো কোশ্চিন থাকে? 15টা। আর 15টা কোশ্চিনের জন্য পূর্ণ মার্ক থাকে কত? দেখো, 15। সাধারণ জ্ঞান থাকে কতগুলো? দেখো, সাধারণ জ্ঞান থাকে হচ্ছে 10টা। এই 10টা সাধারণ জ্ঞানের জন্য পূর্ণমান কত থাকে? দেখো, পূর্ণমান কিন্তু থাকে 10। মোট মিলায়া কত? দেখো, মোট মিলায়া কিন্তু হচ্ছে 100। বোঝা গেছে? তাহলে 100টা কোশ্চিনের জন্য তুমি কত মার্ক বরাদ্দ থাকে? দেখো, তোমার 100 মার্ক বরাদ্দ থাকে। তাহলে অবশ্যই আমরা যে বলি যে জীববিজ্ঞান হচ্ছে কি ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে, শুধু জীববিজ্ঞান ভালোভাবে না, জীববিজ্ঞানে একটু গুরুত্ব বেশি দিতে হবে। জীববিজ্ঞান সহ বাকি সাবজেক্ট যেগুলো আছে অবশ্যই এগুলাতেও তোমাকে কি করা লাগবে? দেখো, ভালো গুরুত্ব। আচ্ছা দেখো, আমরা হচ্ছে বিষয়ভিত্তিক প্রশ্নের সংখ্যা এবং কোন প্রশ্নে কত নম্বর থাকে মেডিকেল ভর্তি পরীক্ষায়, এই জিনিসটা হচ্ছে কি জেনে ফেলছি, ঠিক আছে না? এখন দেখো যে আমাদের নেগেটিভ মার্কিং এই জিনিসটাও হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে প্রতিটি প্রশ্নের ভুল উত্তর, তুমি যতগুলা প্রশ্নের ভুল উত্তর করবা ঠিক তোমার সেই জায়গা থেকে 0.25 মার্ক। শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাও না কেউ? আচ্ছা ঠিক আছে। এদিক দেখো যে আমাদের হচ্ছে নেগেটিভ মার্কিং, ঠিক আছে না? এই নেগেটিভ মার্কিংটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ভুল উত্তর তুমি যত বেশি ভুল উত্তর দেখাবা তোমার পজিটিভ নম্বর থেকে 0.25 নম্বর করে হচ্ছে কাটা হবে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য। বোঝা গেছে? তার মানে তুমি হচ্ছে যে প্রশ্ন জানো না, তুমি হচ্ছে আল্লাহ ভরসা বলে সেই প্রশ্নে দাগাতে যাবে না, না হয় তুমি যা সঠিক করবা সেখান থেকে তোমাকে জরিমানা দেওয়া লাগবে 0.25 মার্ক করে, ঠিক আছে? আর প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 1 মার্ক থাকে, যেটা এমসিকিউ সেটা এখানেও 1 মার্কই, ঠিক আছে? আর ভুল উত্তরের জন্য যেটা বললাম এই যে 0.25 মার্ক। তাহলে তুমি যেই উত্তর জানো না সেই উত্তর মেডিকেল ভর্তি পরীক্ষা না, যে কোনো ভর্তি পরীক্ষাতে তুমি হচ্ছে দাগাবে না যদি সেখানে কি থাকে, নেগেটিভ মার্কিং থাকে। কারণ তুমি যতগুলা হচ্ছে এই যে এখানে অজানা উত্তর দাগাবা সেগুলোর ক্ষেত্রে 95%ই ভুল যাবে, বলা যায় 90-র উপরেই ভুল যায়, মানে সঠিক হয় না, এই যে আন্দাজে দাগায় আর কি। তাহলে এখানে কি করা যাবে না, নেগেটিভ মার্কিং এই যে এরকম কিছু করা যাবে না, ঠিক আছে? এই দিক দেখো, এই যে এখানে দেখো যে অনেকেই কি করতেছে, অনেকেই হচ্ছে এই জায়গায় ক্লাস করতেছে, ঠিক আছে না, পরীক্ষা দিতেছে এখানে। এই যে এই সময় ব্যবস্থাপনা এটা কিন্তু তোমার মাথায় রাখা লাগবে, যে তোমার 100টা এমসিকিউ তুমি মনে করো যে 90টা দাগাবা বা 85টা দাগাবা, আগে থেকে তোমার মাথায় একটা প্ল্যানিং থাকা লাগবে যে তুমি আসলে কতগুলো দাগাবা। এরকম কিছু কোশ্চিন থাকে যেটা হচ্ছে তুমি পারবা না, মনে দেখলেই তুমি বুঝতে পারবা যে যেই কোশ্চেনটা তুমি পারবা না, তখন তুমি 100টাতে 100টা দাগানোর টার্গেট না নিয়ে তুমি কয়টা দাগানোর টার্গেট করো? 90টা। তাহলে তুমি যদি 90টা দাগানোর প্ল্যান করো তাহলে তুমি প্রায় হচ্ছে মনে করো যে 38 থেকে 40 সেকেন্ড বা 39 থেকে 40 সেকেন্ড সময় পাবা প্রত্যেকটা কোশ্চিনের জন্য। বোঝা গেছে? আর তুমি যদি 100টায় দাগানোর প্ল্যান করো তাহলে তুমি 36 সেকেন্ড সময় পাবা প্রত্যেকটা প্রশ্নের জন্য।
বোঝা গেছে? তাহলে তুমি দেখো যে ১ মিনিটও কিন্তু পাচ্ছ না একটা কোশ্চেনের জন্য তুমি। তাহলে এই যে এই সময় ব্যবস্থাপনা এটা কিন্তু তোমার কি মাথায় রাখতে হবে। তুমি যখন কোশ্চেন দেখাবা অবশ্যই তোমাকে কিছুক্ষণ পর, পর খেয়াল করতে হবে যে তোমার আর কতটুকু সময় আছে। এই জিনিসটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় ভুল করা যাবে না। বিশেষ করে সময় ব্যবস্থাপনা দেখা যাচ্ছে যে তোমার ৭০ মার্ক হচ্ছে কাট মার্ক। আমি তো বললাম যে ৭০ থেকে ৭৫%। মানে তুমি ৭০ বা হচ্ছে ৭২ মার্ক হচ্ছে কাট মার্ক। তুমি দাগাইছো ৭৫। এখন এই ৭৫ ভেতর ৩-৪টা ভুল যাবে না, এটা তো কোনো কথা নাই। বুঝতে পারো নাই? তাহলে এই যে সময় ব্যবস্থাপনা তুমি দেখা যাচ্ছে ৭৫টা দাগানোর পর তুমি আর সময় কি করতে পারতেছো না, সময় পাইতেছো না। তাহলে এরকম করা যাবে না, তোমাকে অবশ্যই এই সময়ের দিকে খেয়াল রাখা লাগবে। একটা প্রচলিত কথা আছে, বুঝতে পারছো, যে হি হু নেভার লসেস নেভার ট্রাইজ। যে কখনো হারে না সে কখনো চেষ্টাই করে না। তার মানে তুমি যদি কখনো না হারো, মানে তুমি কোনো কাজে হচ্ছে অংশগ্রহণ করো নাই, যার কারণে হারো নাই। মনে করো একটা হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে, তুমি যদি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ না করো তাহলে তুমি কি সেখানে হারার ভয় থাকবে? সেখান তো তোমার হারার কোনো ভয়ই নাই তুমি যদি সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ না করো। তাহলে হি হু নেভার লসেস নেভার ট্রাইজ। তাহলে তুমি যদি সেখানে কি করো দেখো, যে সে কখনো হারবে না যে কখনো কি করবে না, যে কখনো চেষ্টা করবে না। তাহলে তুমি যদি চেষ্টা না করো তাহলে সেখানে হারবে না, স্বাভাবিক বিষয়। তাহলে এখন হারার ভয়ে কি তুমি চেষ্টা করবে না, তুমি কি সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না? না, এরকম যাতে না হয়। বুঝতে পারছো? হেরে যাবা ওটা প্রবলেম নাই, কিন্তু তোমাকে অবশ্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা লাগবে। তুমি যদি সেই প্রতিযোগিতায় সক্ষমতা রাখো তাহলে অবশ্যই তুমি কি করবা, সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা। এই যে দেখো একজন কি হেরে গেছে, যে চিন্তা করতেছে, তো চিন্তা তো করবে, স্বাভাবিক বিষয়, হারলে চিন্তা আসবে, প্রবলেম নাই। তুমিও হারো, তুমিও চিন্তা করো। এই যে তুমি এখন হারার ভয় থাকবে না, তুমি যদি এই মেডিকেল প্রিপারেশন এই যে টা না নাও তাহলে তোমার কি হারার কোনো ভয় থাকবে? যে মনে করো যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে না তার তো কোনো হারার ভয়ই নাই, সে তো ঘুরে বেড়াইতেছে মনে করো। তাহলে তুমি মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ হারার ভয়ে যদি না করো তাহলে এটা হচ্ছে ভুল। তুমি অংশগ্রহণ করো, হারবা জিতবা সেটা তো পরের ব্যাপার, তুমি তোমারটা দাও। বুঝতে পারছো? পরেরটা হচ্ছে কি, উপরে একজন আছে যিনি তোমাকে দিবেন, সেটা বিবেচনা করে দিবেন যে তুমি আসলে কতটুকু পাওয়ার যোগ্য। তুমি যেভাবে পরিশ্রম করবা, ঠিক আছে, সেভাবে তুমি হচ্ছে ফল পাবা। এই যে এই ফলটা হচ্ছে পরিশ্রমের সমানুপাতিক, ঠিক আছে? তাহলে এই যে যত তুমি পরিশ্রম করবা ঠিক তত তুমি কি পাবা, তত তুমি হচ্ছে ফল পাবা। পরিশ্রমটা সঠিক ওয়েতে করা লাগবে। আবার এখন তুমি বেপথে পরিশ্রম করতেছো, তুমি জানো যে একটা টপিক থেকে কখনো কোশ্চেন আসে না মেডিকেলে, তুমি এই টপিকটাই বারবার পড়তেছো বারবার পড়তেছো বারবার পড়তেছো, এই পরিশ্রম দিয়ে কিন্তু তুমি কি পাবা না, ফল পাবা না। বোঝা গেছে? তাহলে তোমাকে অবশ্যই কি করা লাগবে দেখো, সঠিক ওয়েতে প্রিপারেশন নেওয়া লাগবে, সঠিকভাবে তোমাকে প্রিপারেশন নেওয়া লাগবে। এই যে হারার ভয়ে কিন্তু তোমরা এই মেডিকেল প্রিপারেশনে হচ্ছে অংশগ্রহণ করবে না, এরকম যাতে কখন না হয়। বুঝতে পারছো? তুমি হারো প্রবলেম নাই, কিন্তু তোমাকে কি, তোমার যদি ইচ্ছা প্রবল শক্তি থাকে, সক্ষমতা থাকে, যোগ্যতা থাকে, তাহলে তুমি অবশ্যই কি মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। কে না চায় যে একজন ডক্টর হবে না? সবাই তো চায় যে বড় হয়ে একজন ডক্টর হবে, একজন ইঞ্জিনিয়ার হবে, এরকম তো সবার একটা কি থাকে, ইচ্ছা থাকে, ঠিক আছে না? দেখো এখান থেকে সফলতার উপায় কি আমাদের, আমরা যে এই যে এই কাজটা করতেছি, যে আমরা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিতেছি, এখান থেকে আমরা কিভাবে সফল হব? দেখো তুমি ট্রাই করতেছো, তুমি সেখানে ফেল করলা, ফেল থেকে তোমার কিন্তু এখানে বসে থাকার কোনো সুযোগ নাই যে তুমি এখানে বসে থাকবে। তোমাকে আবার কি করা লাগবে, ফিরে এসে সেই জায়গায় আবার ট্রাই করা লাগবে। তুমি যদি আবার ফেল করো প্রবলেম নাই, তুমি আবার কি করো, সেই জায়গায় চেষ্টা করো, ফোকাস দাও, সঠিক ওয়েতে কি করো, এখানে যাও। তুমি এখানে ঠিক করো যে তোমার পথটা সঠিক কোনটা, তুমি কিসের কারণে হারছো, এই জিনিসগুলা হচ্ছে তুমি কি করো, বের করো আগে। এই জিনিসগুলা বের করে তুমি হচ্ছে সঠিক ওয়েতে ট্রাই করো, দেখবা যে তুমি এই ট্রাই করতে করতে এক সময় অবশ্যই কি এই সাকসেসের চূড়ায় পৌঁছাতে পারবা। বোঝা গেছে? তাহলে ব্যর্থতাকে না মেনে সামনে এগোতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল কথা, যে ব্যর্থতাকে মেনে না নিয়ে আমাদেরকে কি করা লাগবে দেখো, সামনে এগোতে হবে। ব্যর্থ হবা প্রবলেম নাই, আবার তুমি চেষ্টা করো, ব্যর্থ হবা প্রবলেম নাই, আবার চেষ্টা করো। চেষ্টা করতে করতে অবশ্যই তুমি এক সময় কি হবা, অবশ্যই তুমি এক সময়
সফল হবা, বুঝতে পারছো? দেখো যে আমাদের অনেকেই আছে যারা হচ্ছে চেষ্টা করছে, তারপর কি হয়েছে দেখো, সফল হইতে পারে না, চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে, পরবর্তীতে এমনভাবে সফল হয়েছে যে যাকে হচ্ছে বিশ্ব চিনে, ঠিক আছে না? আমরা এরকম বেশ কিছু লোকের হচ্ছে কি জীবনী এবং ব্যর্থতার গল্প শুনবো এবং দেখবো, ঠিক আছে? দেখো, এখানে আমরা একজন লোককে দেখতে পাচ্ছি, ঠিক আছে না? একে তো আমরা প্রায় সবাই হচ্ছে কি চেনার কথা, এর নাম কি? বিল গেটস, ঠিক আছে না? এই বিল গেটসের সফলতা আমরা এখন দেখি, কিন্তু তার ব্যর্থতা সম্পর্কে কিন্তু আমরা অতটা কি গুরুত্ব দিই না, সে কোথায় ব্যর্থ হয়েছে, ঠিক আছে না? তো আমরা এই যে এই বিল গেটস, এই যে এর সফলতা সম্পর্কে দেখি, কিন্তু এর ব্যর্থতা সম্পর্কে আমরা দেখি না। তো বিল গেটস একটা কথা বলে গেছে, ঠিক আছে? এই যে এই একটা কথা বলছে, মানে অনেকগুলো কথার মধ্যে এটা একটা আর কি। সে বলছে যে সাকসেস ইজ এ লজি টিচার, ঠিক আছে? যে সাফল্য এক বাজে শিক্ষক। এই যে সফলতা আছে না, এই সফলতা এটা হচ্ছে একটা কি বাজে শিক্ষক বলা যায় আর কি। ইট সিডিউস স্মার্ট পিপুল ইনটু থিঙ্কিং দে ক্যান নট লস, অর্থাৎ এটি বুদ্ধিমান মানুষদেরকে এক এক ধোকায় ফেলে দেয়, এমনভাবে ধোকায় ফেলে যে তারা ভাবতে শুরু করে যে তারা কখনো কি করতে পারে না, হারতে পারে না। দেখো যে আমরা যখন একটা কাজে বারবার সফল হই, বারবার সফল হই, মনে করো তুমি প্রতিনিয়ত একটা কাজ করতেছো, প্রতিনিয়ত একটা কাজ করতেছো, ঠিক আছে না? তো এই কাজে আমরা বারবার কি হইতেছি, সফল হইতেছি, তখন কিন্তু আমাদের মনের ভেতর একটা চিন্তাধারা আছে যে আমি এখানে হারতে পারি না, ঠিক আছে না? তখন আমাদের মনের মাঝে কি হয় দেখো, যে আমাদের মনের মাঝে কিন্তু একটা চিন্তাধারা আছে যে আমি কি করব না, আমি কখনোই হারবো না। এই যে এরকম একটা অহংকার আসে মনের ভেতর, এরকম একটা মনে করো যে কি ব্যাড থিঙ্কিং, চিন্তা ভাবনা চলে আসে যে আমি কি করব, আমি তো প্রত্যেকবারই এই কাজে সফল হই, তাহলে আমি কি করব না, হারবো না। এই যে এইটা হচ্ছে একটা আমাদের বাজে কি দেখো শিক্ষক। এটা কিসের কারণে হয়েছে বলতো? সাকসেসের কারণে হয়েছে। তুমি বারবার সাকসেস হয়েছো বলেই হচ্ছে তোমার ভেতরে এরকম একটা বাজে চিন্তা ভাবনা কি হয়েছে, তৈরি হয়েছে, ঠিক আছে না? এরকম একটা বাজে চিন্তা ভাবনা তৈরি হয়েছে কিসের জন্য? এটার জন্য, ঠিক আছে? তো এটা একটা ধোঁকা, আর কিছু নয়। তোমাকে এই যে এই ধোঁকায় ফেলে দিয়ে তোমাকে কি করবে, ব্যর্থ করবে শয়তানে, বুঝতে পারছো? তো এই জায়গায় তোমাকে কি করে দিবে, ব্যর্থ করে দিবে, যার কারণে এটা একটা কি দেখো, এটা একটা হচ্ছে শুধুমাত্র ধোঁকা, যার কারণে সাকসেস পাওয়ার পর কখনোই অহংকারী হওয়া যাবে না। তোমরা অবশ্যই সাকসেস পাবা, কোন না কোনো দিক দিয়ে পাবা, তোমরা অহংকারী হবে না, অবশ্যই বিনয়ী হওয়ার চেষ্টা করবা। সাকসেস কিন্তু খুব যেমন হচ্ছে তোমার কি, তোমাকে ভালো মানুষের মানে প্রত্যেক মানুষের সাথে পরিচয় করাই দিবে, ঠিক তোমাকে এই যে অহংকারীও বানাই দিবে কিন্তু। তাই সাকসেস পাওয়ার পর এই যে এরকম আমাদের হওয়া যাবে না, আমাদের সব সময় কি থাকা লাগবে, বিনয় থাকা লাগবে। দেখবা পৃথিবীতে যারা বড় বড় সফল তারা কিন্তু বিনয়, বুঝতে পারছো? এরকম কিন্তু না। দেখো যে আমাদের এই মেডিকেল প্রিপারেশন নিতে গেলে আমরা কোন কোন প্রবলেমের শিকার হইতে পারি, আমাদের প্রবলেমগুলো কেমনে হইতে পারে, কি হইতে পারে, ঠিক আছে না? দেখো এখানে কি দেখতেছো, লিওর এলিওয়ারি একটা ওয়ার্ড আছে, ঠিক আছে না? তুমি যখন কোনো কাজ শুরু করবা, তুমি যখন কোনো কাজ স্টার্ট করবা, তখন দেখবা যে তোমার চারোপাশ থেকে এভাবে 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 প্রলোভন আসছে, তোমাকে প্রলোভন দেখানো হচ্ছে, প্রলোভন দেখায় তোমাকে তোমার এই লক্ষ্য বস্তু থেকে আলাদা করার চিন্তা ভাবনা করবে। এই যে এই প্রলোভনের ভেতর পড়া যাবে না। তুমি এই যে মনে করো যে তুমি হচ্ছে এই যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নিতেছো, এখন তোমার মাথায় চিন্তাধারা আসতে পারে যে আমাকে বিদেশ যাইতে হবে, ঠিক আছে, আমি দেশে পড়বো না। তাহলে এই যে এরকম মনে করো যে এরকম প্রলোভন তোমার সামনে আসতে পারে, এই প্রলোভনগুলোকে তোমাকে এড়িয়ে চলতে হবে। বা তোমার মনে হইতে পারে মাঝে মধ্যে যে আমি ডাক্তারি প্রিপারেশন নিতেছি, সাথে সাথে বুয়েটের প্রিপারেশন নিই, ভালো কিছু হইতে পারে। এরকম হচ্ছে, ঠিক আছে, একসাথে দুইটা নিয়ে যে সফল হয় নাই এরকম ব্যক্তি নাই, এরকমটা না, হ্যাঁ আছে, কিন্তু পার্সেন্টেজটা কম। তুমি কোন টাইপের স্টুডেন্ট সেটা বিবেচনা করে তোমাকে হচ্ছে কি প্রিপারেশন নেওয়া লাগবে। তাই এরকম ধোকায় পড়ে, এরকম প্রলোভনে পড়ে কেউ হচ্ছে তোমার পথ বিচ্যুতি করবে না। দ্বিতীয়ত হচ্ছে প্রবলেম, এই যে তুমি যখন এরকম মেডিকেল প্রিপারেশন নিবা তখন দেখবা যে অনেক প্রবলেমে তুমি হচ্ছে পড়তেছো, ঠিক আছে? এই প্রবলেমগুলো থেকে তোমাকে কাটাইয়া উঠতে হবে। প্রবলেমে পড়ার মধ্যে দিয়ে তোমাকে কিন্তু কি এখান থেকে তোমাকে অবশ্যই কি ভালোভাবে ফিরে আসতে হবে। কারণ তুমি যদি এই প্রবলেম দেখে ভয় পেয়ে যাও তাহলে তুমি আর সামনের পথে যাইতে পারবে না, সামনে আরও কিন্তু বাধা আছে, তখন তুমি এই জায়গা থেকে অন্য পথে ফিরে যাবে।
বুঝতে পারছো? তুমি যখন এই প্রবলেম কাটায় উঠবা দেখবা যে তুমি একটা উচ্চ শিখায় হচ্ছে কি উঠে গেছো। তারপরে ধাপই হচ্ছে অবস্টাবল। বুঝতে পারছো? প্রতিবন্ধকতা আসবে, বাধা আসবে অনেক। এই বাধা বিপত্তি তোমাকে কি কাটায় ওঠা তোমাকে মেডিকেল প্রিপারেশন নিতে হবে। তাহলে মেডিকেল প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে মেন্টালি কতটা মানে তোমার মেন্টালি কতটা হচ্ছে থাকা লাগবে বুঝতে পারতেছো তুমি, প্রিপেয়ার্ড থাকা লাগবে। বোঝা গেছে? তাহলে মেন্টালি তোমাকে প্রিপেয়ার হইতে হবে যে তুমি মেডিকেল প্রিপারেশন নিবা, মানে তোমার হচ্ছে টার্গেট মেডিকেল। তুমি যতক্ষণ পর্যন্ত মেডিকেল পর্যন্ত তোমার সাকসেস না দেখতেছো ততক্ষণ তুমি হাল ছাড়বা না, অন্য কোনো পথে তুমি যাবে না। এটাই তোমার হচ্ছে মূল টার্গেট। ঠিক আছে? এই যে এরকম তোমার অবস্টাকল, প্রতিবন্ধকতা আসবে, বাধা আসবে, প্রবলেম নাই, এই বাধাকে উপেক্ষা করে তোমাকে সামনের পথে এগোতে হবে। তুমি যখন এই যে এরকম ধাপগুলো আগায় যাবা দেখবা তোমার ধাপটা হচ্ছে সহজ হয়ে যাইতেছে। এই যে ক্রাশ আসবে তোমার, বুঝতে পারছো? এই ক্রাশ কিন্তু সেই ক্রাশ না। বুঝতে পারছো? এটা হচ্ছে ধাক্কা খাওয়া। তুমি এই যে এরকম প্রবলেম পার হওয়ার পর অনেক ধাক্কা খাওয়া। বোঝা গেছে? এই ধাক্কা খাওয়া, এই ধাক্কা থেকে তোমাকে কি করা লাগবে? উঠে আসা লাগবে। ঠিক আছে? এরকম ধাক্কা থেকে তোমাকে উঠে আসা লাগবে, না হয় কিন্তু তুমি মেডিকেল প্রিপারেশনটা এত পারফেক্টলি নিতে পারবে না। ডিফিকাল্টি, কাঠিন্যতা আসবে তোমার যখন তুমি এই প্রিপারেশন নিবা। শুধু মেডিকেল বলেই না, তুমি ভার্সিটি প্রিপারেশন নিতে গেলেও তোমাকে এতগুলা ধাপ তোমাকে অতিক্রম করতে হবে। এই জিনিসগুলো তোমার সামনে আসবে, সেটা যেভাবেই হোক তোমার সামনে আসবেই। বুঝতে পারছো? এই যে এরকম তোমার কাঠিন্যতা তোমাকে কি করা লাগবে? দূর করা লাগবে। বাধা জটিলতা যত আসবে সব কিছু তুমি কি করবা? এই জায়গা থেকে দূর করে তোমাকে সামনে সাকসেসের পথে আগাতে হবে। ট্রাভেল। বুঝতে পারছো? সকল সমস্যা, বিপদ আপদ, এই যে তুমি অসুস্থতা, এই সেই, এগুলা তোমার কি দেওয়া যাবে না, এগুলার এক্সকিউজ দেওয়া যাবে না। আজকে পড়তে পারি নাই, আজকে হচ্ছে মাথা ব্যথা, এই এক্সকিউজ দিলে তুমি ঠিক যখন সাকসেসের দেখা পাবা ওই মুহূর্ত থেকেই তুমি হচ্ছে ঝরে যাবা। বুঝতে পারছো? এই যে এতগুলা তোমার সমস্যার সম্মুখীন তুমি হবা, এগুলা থেকে তোমাকে কি করা লাগবে? এগুলা থেকে বের হয়ে আসতে পারলেই তুমি কেবল এই যে সাকসেসের দেখা পাবা। তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হবা, 5300 জনের মধ্যে তুমি একজন হবা। কতগুলা তাহলে ধাপ দেখো, অনেকগুলা। কত প্রবলেম তোমার এই যে এই মেডিকেল প্রিপারেশন নেওয়ার সময়ে আসবে। তাহলে এই যে এত প্রবলেম, তাহলে এই প্রবলেম থেকে কি আমাদের বাঁচার উপায় নাই? অবশ্যই আছে। এই যে আমরা ব্যর্থতার গল্প শোনালাম, তো এখন দেখো যে ব্যর্থ তো হয়েছে মানুষ, তো এরকম ব্যর্থ থেকে সফল কয়জন হয়েছে? ঠিক যারা সফল হয়েছে প্রত্যেকেই কিন্তু ব্যর্থ হয়েছে। আমাদের দেখো যে পরিচিত অনেক মানুষ আছে যারা হচ্ছে কি হয়েছে দেখো, ব্যর্থ হয়েছে তারপর সফল হয়েছে, কিন্তু আমরা তাদের সফলতাটাই দেখি, কিন্তু ব্যর্থতাটা দেখি না। আমরা পরিচিত বেশ কয়েকজন মুখকে দেখবো আজকে। দেখো একে চেনা যায়, ভারতীয় একজন অভিনেতা, ঠিক আছে না? অমিতাভ বচ্চন। এই অমিতাভ বচ্চন অনেকের হচ্ছে কি সিনেমা দেখো না, অনেকের ফেভারাইট হচ্ছে কি নায়ক একজন। তো ঠিক এই অমিতাভ বচ্চনের যদি তুমি ব্যর্থতার গল্প শোনো, তাহলে দেখো যে সে কি করেছিল জানো? এই যে অল ইন্ডিয়া রেডিওতে খবর পড়ার জন্য কি করছিল, সে আবেদন করছিল। ঠিক আছে? কিন্তু সে সেখানে চাকরি পায় নাই। চাকরি পায় নাই কিসের কারণে? তাকে বলা হয়েছিল যে তার কণ্ঠস্বরটা ভালো না। বোঝা গেছে? তার কণ্ঠস্বর কি নয়, ভালো নয়। তাই সে কি পায় নাই, তাই সে হচ্ছে সেখানে চাকরি পায় নাই। সে যখন বলিউডে প্রথম দিকে মুভি করতে আসলো, তখন পর পর তার মুভি হচ্ছে কি ফ্লপ করতে থাকে। সে হচ্ছে সাকসেসের দেখা পায় না। তাহলে সে কি এখানে ব্যর্থ হওয়ার পর বসেছিল? না। এই যে এরকম তুমি প্রবলেম দেখলে না অনেক, এরকম অনেক প্রবলেম জটিলতা উপেক্ষা করে সে হচ্ছে সফল হয়েছে। এখন দেখো যে সফলতার পর কি হয়েছে, তার কণ্ঠ, যে কণ্ঠ তাকে হচ্ছে রেডিওতে খবর পড়ার জন্য নেই নাই, সেই কণ্ঠই দেশ সারা বিজ্ঞাপন এখন দিতেছে। দেশের সেরা সেরা বিজ্ঞাপন যারা হচ্ছে কি প্রয়োজন হয় তারা হচ্ছে কি করে, এই যে এই অমিতাভ বচ্চনকে ডাকে, ঠিক আছে না, নিয়ে যায়। এই যে বিভিন্ন মুভি টুভি বা অনেক কিছু আছে, ডাবিং এর ক্ষেত্রে কি হয়, এই অমিতাভ বচ্চনের কণ্ঠ কিন্তু কি হয়, কণ্ঠ হচ্ছে দেওয়া হয়। বোঝা গেছে? তাহলে এই যে এরকম ভাবে কি প্রত্যেক মানুষই ব্যর্থ হওয়ার পরেই কিন্তু সফল হয়েছে, প্রথমেই কিন্তু সফল হয় নাই। তার সিনেমা এখন ইন্ডাস্ট্রিতে হিট।
ঠিক আছে না? এখন অমিতাভ বচ্চনের উদাহরণ কেন দিলাম, দেখো এই ব্যক্তিগুলোকে আমরা প্রায় সবাই চিনি, এদের হচ্ছে ব্যর্থতা সম্পর্কে জানি, এদের সফলতা সম্পর্কে আমরা জানি, এটাও হচ্ছে আমাদের জানা প্রয়োজন যে তোমরা যদি কোথাও উঝোট খেয়ে পড়ে যাও তাহলে সেখান থেকে তোমাকে এভাবে ফিরে আসা লাগবে। বোঝা গেছে? দ্বিতীয় দেখো যে আমরা হচ্ছে থমাস আলভা এডিসন এর নাম খুব শুনছি, ঠিক আছে না? এসএসসি লাইভ থেকে বা তার আগে থেকে তোমরা এর নাম শুনছো যে কি সে হচ্ছে 1000 বার ব্যর্থ হয়েছিল বাল্ব আবিষ্কার করতে গিয়ে, তারপর কি হয়েছে, সফল হয়েছে। তো তার ব্যর্থতা কি জানো, যে সে যখন স্কুলে পড়তো তখন তার টিচার, ঠিক আছে, তার টিচার কে সে হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করতো, এটা কি হবে, ওটা কি হবে, এই কি হবে, সেই কি হবে, এভাবে জিজ্ঞেস করতো। এই যে এই জিজ্ঞেস করার কারণে তার টিচার কি করছিল জানো, তার টিচার তাকে বাচাল ভাবছিল যে এই কি, মানে আমরা ভাবি না যে ক্লাসের ভেতর অনেকেই থাকে না, ঠিক ওই টাইপ, যে এর দ্বারা কিছু হবে না, এই আটকানোর জন্য এরকম করতেছে, এরকম কিছু। তখন তার টিচার তাকে কি বলছিল, মেধাহীন আক্কা দিয়ে বের করে দিয়েছিল। কিন্তু এই থমাস আলভা এডিসনের আম্মা ছিল একজন শিক্ষিকা, বুঝতে পারছো? তার মা তখন তাকে নিয়ে গিয়ে নিজেই পড়ালেখা করালো। তার মা এটা বিশ্বাস করতেন যে না, তার ছেলে কিছু পারবে। ঠিক 1000 বার ব্যর্থ হওয়ার পর তার ছেলে কি করছিল দেখো, তার ছেলে হচ্ছে এই যে এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করছিল, আর যে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করছিল সে হচ্ছে কি, এই যে এই ব্যক্তি থমাস আলভা এডিসন। তাহলে তার সফলতা কি সেভাবে এসছে না, এই যে সে ব্যর্থ হয়েছিল, ব্যর্থ হওয়ার পর তাকে যদি কি করা হইতো, যে মনে করো যে না তোমার দ্বারা তো কিছু হবে না, তোমার টিচার বলে দিছে, তার আম্মা যদি বলতো যে না তুমি একটা কাজে লেগে পড়ো, তাহলে কি সে সফল হইতে পারতো না? এই যে দেখো, তার মা তার সাহস জুগিয়েছে, সাহস জোগানোর ফলে সে 1000 বার ব্যর্থ হওয়ার পরও পর কি করছে দেখো, একটা বাল্ব আবিষ্কার করছে। শুধু বাল্বে অবদান না, আরও অনেক জায়গায় হচ্ছে তার অবদান আছে। তাহলে মায়েদেরকে কি করা লাগবে দেখো, এই যে এভাবে আমাদের ছেলে মেয়েদের পাশে থাকা লাগবে যখন তারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা যে কোনো অ্যাডমিশন টেস্ট নেবে তখন। কারণ হচ্ছে যে ঠিক ভেতরে তার ভেতরের শক্তি, তার ভেতরের শক্তি যোগাবে বেশ কিছু মানুষ, এবং তার ভেতরের শক্তিটা নষ্ট করবে বেশ কিছু মানুষ। কারা শক্তি যোগাবে বলতো? পরিবার, শিক্ষক, এই দুটা হচ্ছে অপরিসীম। ঠিক এরাই কি করবে বলতো, এরাই হচ্ছে শক্তিটা হারাই দিবে। তোমার সামনে যদি আমি বলে দিই শিক্ষক যে তোমার দ্বারা কিছু হবে না, ঠিক তুমি টেনশনে পড়ে যাবে। তোমার পিতামাতা যদি কথা বলে দেয় টেনশনে পড়ে যাবে। আর পাশের বাসার আন্টি তো আছে, যদি কখনো বলে দেয় যে মনে করো যে হবে না তোমার দ্বারা কিছু, তাহলে তো তুমি টেনশনে এসে মরে যাবে মনে করো বাসায়, ঠিক আছে, ও বললো আমার দ্বারা কিছু হবে না, এই সেই। তো এরকম না, সব সময় পাশে কি, পাশে চাইবা পরিবার এবং হচ্ছে কি টিচার, এই দুইটা জিনিস যাতে তোমার পাশে সব সময় হচ্ছে থাকে, ঠিক আছে? এভাবে পাশে থেকেই কি করা লাগবে, এই যে ব্যর্থতা থেকে সফলতা নিয়ে আসা লাগবে। দেখো আমরা এছাড়াও আরও একজনের কথা জানি, স্টিভ জবস। এর কথা আমরা কিভাবে জানি, এই যে আমরা হচ্ছে আইফোন ইউজ করি না, দেখো আমরা আইফোন ইউজ করি, তো এই আইফোনের কে বলতো, স্টিভ জবস। এর ব্যর্থতার গল্প শুনলে তুমি দেখো যে এর ব্যর্থতার গল্পটা হচ্ছে কি অনেক, কিন্তু যে তিনি কি করেছিলেন জানো, যে অ্যাপল কোম্পানি গড়েছিলেন। অ্যাপল কোম্পানি গড়ার পর তাকে কিন্তু তার কোম্পানি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাদের যে কোম্পানির একটা বোর্ড থাকে, এই বোর্ড কি করছিল 1985 সালে তাকে হচ্ছে বের করে দিয়েছিল। তো এই যে এই একটা ব্যর্থতা, এই ব্যর্থতা থেকে সে কি ব্যর্থ হওয়ার পর সরে গেছিল সে জায়গা থেকে? না। স্টিভ জবস কি করছিল বলতো, সে তখন নতুন একটা প্রতিষ্ঠান গড়েছিল, আরও একটা। অ্যাপল থেকে বের হওয়ার পর নেক্সট আইটি নামে প্রতিষ্ঠান একটা কি কোম্পানি সে চালু করেছিল। সেই কোম্পানি বাজারে প্রতিষ্ঠিত হতে অনেক সময় লাগলো, পরবর্তীতে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, বুঝতে পারছো? তারপর কি হয়েছে দেখো, যে তার আরও ভালো সফলতা আছে, তার জীবনে একটা বিপ্লব ঘটেছে। সেই বিপ্লবটা কি, যে 1997 সালের দিকে বা তার কিছুদিন আগে এই যে এই অ্যাপল কোম্পানি কি হওয়া শুরু করলো, দেখলো যে তার বাজারে হচ্ছে ধস নামতে শুরু করেছে অ্যাপল কোম্পানি, দেউলিয়া হয়ে যাওয়ার পথে অ্যাপল কোম্পানি। তখন এই অ্যাপল কোম্পানি আবার কি করলো, স্টিভ জবসকে তার কোম্পানিতে ফিরিয়ে নিয়ে আসলো। বোঝা গেছে? তাহলে দেখো এদের সফলতার গল্প কিন্তু এত সোজা নয়, সফলতা এসেছে কোথা থেকে,
অনেক কষ্ট করে তারা সফল হয়েছে। একবার ব্যর্থ হয়েছে, সে নতুন কিছু চিন্তাধারা শুরু করছে, আবার তখন সে কি হয়েছে, সফল হয়েছে সেখান থেকে। 1997 সালে তাকে কি করা হয়েছিল দেখো, যখন দেউলিয়া হয়ে যাচ্ছিল অ্যাপল কোম্পানি, তখন স্টিভ জবসকে আবার কি করে নিয়েছে, এই অ্যাপল কোম্পানি ফিরিয়ে নিয়ে আসছিল। এই স্টিভ জবস তারপরে আরও কত কি আবিষ্কার করে দেখো, আইম্যাক, আইপড, আইফোন, আইপ্যাড, এই যে এইসব জিনিসগুলো কি করছে, আবিষ্কার করছে। আমরা কিছু না দেখলেও তো আইফোন তো দেখছি নাকি, এই আইফোন আবিষ্কার করছে হচ্ছে কি স্টিভ জবস। তাহলে দেখো তৈরি করছে এই যে এগুলো দেখো। তাহলে এখান দেখো যে এদের ব্যর্থতার গল্প আমরা শুনতেছি, এবং এখান থেকে কিভাবে সফল হয়ে আসছে, এদের সফলতার পথটা কিন্তু আমাদের মতো এত সোজা, মানে মনে করো যে সোজা ছিল না, কত কঠিন এই যে এদের সফলতা। দেখো এতগুলা এই যে এরকম এদেরকে পথ পাড়ি দিতে হয় নাই। ঠিক মেডিকেল প্রিপারেশন যখন নিবা তোমাদেরকেও কি করা লাগবে দেখো, যে এরকম পথ পাড়ি দেওয়া লাগবে। বোঝা গেছে? দেখো মেডিকেল প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তোমার ভেতরে কি থাকা লাগবে, একটা অস্ত্র, এদিকে তাকাও ছবিটার দিকে, কি লেখা আছে এখানে, ব্রিভ ইন ইয়োরসেলফ। ঠিক আছে, নিজেকে বিশ্বাস করতে হবে, নিজের ভেতর আত্মবিশ্বাস থাকা লাগবে। এই আত্মবিশ্বাসই হচ্ছে তোমার প্রথম অস্ত্র। যদি মেডিকেল প্রিপারেশন নিতে গিয়ে তোমার ভেতরে আত্মবিশ্বাস না থাকে, এটা যদি না থাকে, তাহলে তুমি প্রথমেই 50% পিছাই গেছো এই মেডিকেল প্রিপারেশন থেকে। তোমার অবশ্যই আত্মবিশ্বাস থাকা লাগবে। যখন তুমি প্রিপারেশন নিবা তখন তোমার অবশ্যই মনের ভেতরে কি থাকা লাগবে, আত্মবিশ্বাস থাকা লাগবে যে না আমি পারবই, আমি মেডিকেল প্রিপারেশন নিব এবং আমি এখানে কি সফলতা এনে দিতে পারবো, সফল হতে পারবো আমি। এই যে এটা তোমার চিন্তাধারা থাকা লাগবে। আর যদি তোমার মনের ভেতরে আত্মবিশ্বাস ঠিক না থাকে, তাহলে দেখবা যে সফলতা কত কঠিন। 50% তুমি আগেই পিছাই গেছো। অন্যজনের ভেতরে আত্মবিশ্বাস আছে, তোমার ভেতরে আত্মবিশ্বাস নেই, সে আগাই গেছে। ঠিক তেমনই তোমাকে এদিকেও লক্ষ্য রাখা লাগবে যে ওভার কনফিডেন্স বলে একটা জিনিস আছে। ঠিক আছে না, আমরা সব সময় এই জিনিসটা আমরা আমাদের বন্ধু বান্ধবকে বা আমাদেরকে কেউ বলে যে ওভার কনফিডেন্স কি না, ওভার কনফিডেন্স ভালো না। ঠিক এরকম ওভার কনফিডেন্স কিন্তু থাকা লাগবে না। হ্যাঁ, নিজের প্রতি নিজের বিশ্বাস থাকা লাগবে, আত্মবিশ্বাস থাকা লাগবে, কিন্তু ওভার কনফিডেন্স থাকা যাবে না এই মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে। ওভার কনফিডেন্স জারি হয়েছে, সে ডাক্তার হওয়ার আগেই মনে করো শেষ হয়ে গেছে। ঠিক রেটিনা পর্যন্ত বা তোমার উমেশ পর্যন্ত মেডিকেল প্রিপারেশন নেওয়া শেষ, এর বাইরে তুমি যেতে পারবে না যদি ওভার কনফিডেন্স তোমার ভেতর চলে আসে। তাই তোমার আত্মবিশ্বাস থাকা লাগবে, কিন্তু ওভার কনফিডেন্স কি থাকা যাবে না তোমার মধ্যে। এখন দেখো যে আমাদের কল্পনা আর হচ্ছে বাস্তবতা, আমরা এই যে মেডিকেল প্রিপারেশন নেওয়ার সময় কল্পনা করে ফেলি যে আমরা হচ্ছে কি করব। এই যে দুই দিকে দেখো দুইটা, এটা হচ্ছে আমাদের কল্পনা, আর এই যে আমাদের ব্রেন, ঠিক আছে, এটা হচ্ছে বাস্তবতা। দেখো যে আমাদের ব্রেন ভেবে ফেলে যে আমাদের কল্পনা আর বাস্তবতা এই দুটা জিনিস কি আসলে। ঠিক আছে, কল্পনা করি কি, আমরা মেডিকেল প্রিপারেশন নেই নি, এখনো এইচএসসি দিচ্ছি, এইচএসসি এক্সাম শেষ হবে, তারপরে তোমরা কল্পনায় ভাববা, কি ভাববা, যে হোস্টেলে পার্টি হবে, মেডিকেল ড্রেস, তারপর সেলফি তুলবো, ঠিক আছে না, এই যে এগুলো কল্পনা করবা। কিন্তু বাস্তবতা কি জানো, যে মেডিকেলের পড়াশোনা কিন্তু এই যে এরকম সেলফি তোলা আর মেডিকেল ড্রেস পড়লেই হবে না। রাত 3টায় তুমি হচ্ছে ক্যাডাভাত তৈরি করবা, মানে মৃত মানুষের যে কি আছে বলতো, যে মৃত মানুষের যে কঙ্কল আছে না, এসব নিয়ে হচ্ছে তুমি কি করবা, পড়াশোনা করবা, রাত 3টার দিকে দেখবা, সময় পাবা না। ঠিক আছে না, আর তুমি তো মেডিকেলে পড়তে গেছো এই জন্যই যে তুমি হচ্ছে কি ভালো কিছু করবা, তাহলে ভালো কিছু করতে গেলে তো তোমার এসব দেওয়া হবে না, এটা তোমার কল্পনাতেই থাকবে। বুঝতে পারছো, কল্পনার জিনিস কল্পনাতেই ভালো মানায়, এটা তোমার কি, এটাই তোমারই। দেখো যে তোমার অনেকেই বলে কি যে চান্স পেলে প্রেমে পড়বে, ঠিক আছে, তো এই যে এই জিনিস দেখো যে এটা চান্সই পাবে না, এরকম সময়ই হবে না। বুঝতে পারছো, চান্স পাওয়ার পর মেডিকেলটাই তোমার প্রথম প্রেম হয়ে যাবে, এমন অবস্থা হবে। কারণ তুমি যদি এই প্রেমে ডুবে যাও, তাহলে মেডিকেল থেকে তোমাকে কি করা লাগবে না, মেডিকেল থেকে বের হওয়া লাগবে না। দেখবা যে 5 বছরের মেডিকেল কোর্স তখন 7 বছরে শেষ করতেছে, এই কাজ হবে না। তো তাই হচ্ছে আমাদের কি বাস্তবতা দিয়ে চিন্তা করতে হবে, সব কিছু কিন্তু কি কল্পনা দিয়ে চিন্তা করলে হবে না। ডক্টর ফায়ার ডাকে হচ্ছে ভেসে যাবে। বুঝতে পারছো, এসব কল্পনা করো, মানে আমরা হচ্ছে কল্পনা করার পর নিজেদের মধ্যে শান্তি ফিরিয়ে আন না, এসব কিন্তু তোমরাও নিয়ে আসো মাঝে মধ্যে। তো এই যে এসব আনলে কিন্তু তুমি দেখবা যে তোমার কল্পনা কল্পনায় রয়ে যাবে। প্রথম বর্ষে 60টা যখন সাবজেক্ট থাকবে, 5টা 7টা, তখন এই সাবজেক্ট নিয়ে তুমি হচ্ছে অন্যদিকে ঘুরে তাকানোর সময়ই পাবা না।
বুঝতে পারছো? বাস্তবতাটা হচ্ছে এটা। তাহলে বাস্তবতা আর কল্পনা, মাইথ, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের কি ঠিক উল্টো। তুমি যেটা ভাববা ঠিক 180 ডিগ্রি কোণে সেই কাজটা হবে। তাই এত কল্পনা করার সময় নেওয়া আমাদের উচিত নয়, আমরা এত কল্পনাই করব না। বোঝা গেছে? আমরা সবসময় বাস্তবতাকে চিন্তা করে কি করব, সামনের পথে এগাবো। এখন তোমাকে দেখতে হবে যে তুমি যে মেডিকেল প্রিপারেশনটা নিতেছো, এখন তুমি কোন টাইপের স্টুডেন্ট, এটা হচ্ছে মূল কথা। তুমি কোন টাইপের প্রিপারেশন টেকার। দেখো টাইপ দেওয়া আছে আমাদের, আর একদিকে দেওয়া আছে কি বৈশিষ্ট্য। তুমি কি চা প্রেমী? এখন চা প্রেমী হলে তো সমস্যা নাই হোক, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে তুমি বইয়ের চেয়ে কাপে বেশি সময় দাও। তোমার একটু মাথা ব্যথা করলো, তুমি চা নিয়ে বসে গেলা, আর চা খাইতে খাইতে তুমি হচ্ছে 2 মিনিটের চা খাওয়াটাকে তুমি 10 মিনিট লাগাইছো। টেনশন নাই। এই যে এরকম চা প্রেমী হইলে কিন্তু তোমার চান্স হবে না। 2 মিনিটের চা খাবা তুমি, 2 মিনিটেই খাবা। বুঝতে পারছো? 2 মিনিটেই তুমি সেটা শেষ করবা, সেই কাজটা শেষ করবা, তাহলেই তুমি কি আনতে পারবা সফলতা। এখন চা নিয়ে বইছো, শেষ কখন হবে এই সময় দেখার টাইম নাই, তুমি বইছো তো বইছো, তাইলে কিন্তু তোমার চান্স হবে না। তাহলে এই টাইপের কি, এই টাইপের যদি তুমি হও, স্টুডেন্ট হও, তাহলে এই টাইপ থেকে তোমাকে দূরে সরে যেতে হবে। ঠিক আছে? চা খাওয়ার নেশা থাকলে দিন দিন কমাই ফেলো, আমি বলছি না যে বাদ দাও, কিন্তু কি করো, ঠিক যতটুকু সময় দরকার ঠিক ততটুকু সময়ই তোমার কিন্তু নেওয়া উচিত। এখানে বেশি সময় নেওয়া যাবে না। মোবাইল ভক্ত প্রস্তুতি, বোঝা গেছে? এই যে মোবাইলে ভক্ত থাকে না অনেকে, আচ্ছা 10 মিনিট তাহলে ইউটিউব দেখি, তারপর 2 ঘন্টা পড়ে নেব। এই যে ইউটিউবটা তুমি 10 মিনিট দেখবা, 10 মিনিট পর দেখবা যে তোমার 1 ঘন্টা ইউটিউব দেখা হয়েছে। বোঝা গেছে? ইউটিউবের সময় কিভাবে যাবে তুমি বুঝপাও না। এই যে এই টাইপের যদি ইউটিউব তোমার ভালো লাগা থাকে, তাহলে কিন্তু চান্স হবে না। তাহলে এখান থেকে তোমাকে কি করা লাগবে, এই জায়গা থেকে তোমাকে বের হয়ে আসা লাগবে। ঠিক আছে? ক্যালেন্ডার প্রেমী, টেবিল ভরা রঙিন রুটিন আছে কিন্তু এডুকেশন নাই। তুমি টেবিল ভর্তি করে রুটিন বানাইছো, আর তোমার এডুকেশন কত? 0। এখন রুটিন মনে করো যে 90, আর এডুকেশনে হচ্ছে কত পাইলা তুমি? হচ্ছে 10। তাহলে কিন্তু তোমার কি হবে না, তোমার হচ্ছে চান্স হবে না। রুটিন অবশ্যই প্রয়োজন, কিন্তু রুটিনে তোমাকে দিতে হবে 5, আর এডুকেশন দিতে হবে কত? দেখো 95% ইফেক্ট। ঠিক আছে? তোমাকে ইফোর্ট দিতে হবে কত? মেডিকেলে এই যে তুমি রুটিনে হচ্ছে তুমি 5% ইফোর্ট দাও। রুটিন অবশ্যই একটা আদর্শ রুটিন থাকা দরকার, কিন্তু এই রুটিনেই তুমি 90% বা 50% সময় তুমি খরচ করে ফেলবে, এটা কিন্তু হবে না। রুটিনে তুমি 2%, 3%, 4%, 5% ইফোর্ট দাও, আর বাকি 95% ইফোর্টটি তোমাকে অবশ্যই 95% ইফোর্ট তোমাকে পড়াশোনায় দেওয়া লাগবে। না হয় এই যে এই ব্যক্তিকে দেখতেছো, ব্যক্তির চারপাশ কি দেখো? অন্ধকার। সে কিন্তু একজন ফর্সা মানুষ, কিন্তু তাকে কি দেখাচ্ছে দেখো? কালো দেখাচ্ছে। ঠিক আছে না? এই যে কালো দেখার কারণ কি? কারণ তার চারপাশ অন্ধকার হয়ে গেছে। এই ব্যক্তির মাঝে এই যে এই গুণগুলা ছিল, তারপর মেডিকেলে চান্স হয় নাই, তারপর কি হয়েছে? এই যে চারদিক এরকম অন্ধকার হয়ে গেছে। তো যার ভেতরে এই যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে, তারা হচ্ছে এগুলা এখন থেকে চেঞ্জ করার চেষ্টা করো। কারণ হুট করেই তুমি এখানে কি করতে পারবে না, এই জায়গা থেকে বের হইতে পারবে না। তাহলে তোমার কি, তোমার উচিত এখনই এই জায়গা থেকে হচ্ছে বের হয়ে যাওয়া। আমরা এখন দেখব ক্রাশ। ক্রাশ হচ্ছে 2 ধরনের হয়, বুঝতে পারছো? আমরা কিন্তু ক্রাশের সাথে ক্রাশের ভার্সেস দিছি। ঠিক আছে? তাহলে তুমি দেখো, এখান দেখো যে একটা হচ্ছে ক্রাশ আছে আমাদের, এই ক্রাশটা কি দেখো? পার্সন। বোঝা গেছে? আর এই জায়গায় দেখো যে এই জায়গায় হচ্ছে একটা কি আছে দেখো? গোল। ঠিক আছে না? এখন তুমি চিত্রের দিকে তাকাও, এই যে এই ছবিটার দিকে তাকাও। ছবিটায় এই ব্যক্তি যদি এই বলের দিকে না তাকায়, এদিকে কোনো একজন ক্রাশের দিকে তাকায়, এই যে স্টেডিয়ামে বসে থাকা, তাহলে তার গোল হবে না, এটা আমরা নিশ্চিত। ঠিক আছে না? ঠিক তেমনই তুমি মেডিকেল প্রিপারেশন নিতেছো, তো তোমার ক্রাশ যদি কোনো পার্সন হয়ে যায়, তাহলে তোমার এই যে এখানে মন ভেঙে যাবে, আর লক্ষ্য থেকে তোমাকে সরাই দিবে, তোমার মেডিকেল হবে না। 1 নম্বর কথা। আর ঠিক এই ব্যক্তি যেভাবে তাকায় আছে বলের দিকে, দেখো যে মেডিকেলের চান্স ক্রাশ হিট। ঠিক আছে? তাহলে এখান দেখো যে যেভাবে এখানে বলের দিকে তাকায় আছে, এভাবে যদি তুমি কোনো গোল, এই যে গোল বারকে টার্গেট করো, তাহলে অবশ্যই তোমার গোল হবে। তখন তুমি কি পারবে দেখো? তখন তুমি হচ্ছে এই জায়গায় সফল হতে পারবে। তাহলে এই জায়গা থেকে দেখো যে ক্রাশ কোনো পার্সন হওয়া যাবে না, ক্রাশ অবশ্যই তোমার গোল হইতে হবে। ঠিক আছে? তোমার যে লক্ষ্য আছে ওই লক্ষ্যটাই তোমাকে কি করতে হবে?
তোমার ক্রাশ হইতো। তাহলে মেডিকেলে চান্স, এটাই তোমার হচ্ছে ক্রাশ। ঠিক আছে, এই যে মেডিকেলে চান্স পাওয়া, এটাকে তুমি ক্রাশ আকারে ধইরা তুমি হচ্ছে আগাও, শিখো আর সামনে আগাও, কিছু শিখো আর সামনে আগাও, যেগুলো তোমার মেডিকেলে প্রয়োজন। তাহলে এখান দেখো, দুই ক্রাশের ভেতরে আমরা পার্থক্য পাইছি। এই ক্রাশ নেওয়া যাবে না, এই ক্রাশ নেওয়া যাবে। দুই ক্রাশ যদিও দেখতে একই, কিন্তু বিষয়টা আলাদা। ঠিক আছে, দেখো আমাদের ব্রেন, আমাদের চিন্তাধারা, দেখো এখানে একজন মানুষ, ঠিক আছে না, মানুষের ব্রেন কিন্তু বিভিন্ন দিকে কাজ করে। ঠিক এখানেও তোমার ব্রেন এই যে এই তোমাকে ভুল চিন্তাধারার ভেতরে নিয়ে যাবে। কিভাবে? তোমার ব্রেন তোমাকে কি করবে বলবে জানো? এই যে তোমার ব্রেন আছে না, এই ব্রেন তোমাকে বলবে এমসিকিউ ভাগ্যের ব্যাপার। বুঝতে পারছো? এই যে এই এমসিকিউ ভাগ্যের ব্যাপার, এটা যদি তুমি তোমার ব্রেনের কথাটা বিশ্বাস করে নাও, তাহলে তোমাকে কি, তোমার আর মেডিকেলে চান্স পাওয়া হবে না। তখন তোমাকে এই যে এই ব্রেনের রিপ্লাই দিতে হবে, এই যে এরকম ভালো ব্রেন দিয়ে, অন্ধকার ব্রেন দিয়ে রিপ্লাই দিলে হবে না। তোমাকে কি বলতে হবে বলতো? যে প্র্যাকটিস করলে ভাগ্য আমার হয়ে যায়। বুঝতে পারছো? এভাবে তুমি কি করবা, এভাবে তুমি তোমার ব্রেনকে রিপ্লাই দিবা। ব্রেন যতই তোমাকে অন্যমুখী করার চেষ্টা করুক, তুমি সব সময় এই জিনিসটা একটাই ফলো করবা, যে না আমি প্র্যাকটিস করবো, আমি পারবো। তুমি কি বলতেছো সেটা আমার দেখার বিষয় না, এটা কোনো ভাগ্যের বিষয় না, এটা তুমি মাথায় নিয়ে নিবা। এই যে তুমি ভাগ্য ভাগ্য বলতেছো না, এটা ভাগ্য কখন বলবা তুমি? পরীক্ষার পর। পরীক্ষার আগ পর্যন্ত তুমি একটা জিনিসই মনে রাখবা, যে পরিশ্রম আর সঠিক ওয়ে, ঠিক আছে, এই দুটা জিনিস তোমার হচ্ছে সব সময় কি মাথায় রাখা লাগবে, যে এই দুটা জিনিসই হচ্ছে আমাকে মেডিকেলে চান্স পাইয়ে দিবে। এই ভাগ্য টাগ্য হচ্ছে আমার কি এখন দেখার কোনো সময় নাই। ঠিক আছে, তাহলে তুমি সব সময় তোমার ব্রেনকে এটাই রিপ্লাই দিবা, যে প্র্যাকটিস করলে ভাগ্য আমার হয়ে যায়। এরকম সুস্থ সবল মস্তিষ্ক দিয়ে তুমি কি করবা? রিপ্লাই দিবা। বোঝা গেছে? তাহলে এই যে এই ব্রেনের ভুল চিন্তাধারায় তোমাকে পড়া যাবে না। দেখো আমাদের মাইথ এবং রিয়ালিটি এই দুটা জিনিস, ঠিক আছে, আমরা একবার দেখলাম এটা, যে কল্পনা আর বাস্তবতা কি। আবার হচ্ছে আমরা কিছু জিনিস এই জিনিসটা দেখব। তোমাকে কি বলবে সাধারণত জানো? তোমাকে বলবে শুধু বায়ো ভালো করলেই হবে, এটা হচ্ছে কল্পনা। বুঝতে পারছো? এটা কল্পনা। অনেকেই বল না যে শুধু বায়োলজি ভালো করে পড়, অন্য সাবজেক্ট তুই পরে পড়লেই হবে, এরকম জিনিস, বা অন্য সাবজেক্টে এত ফোকাস না দিলেই হবে। এই যে এটা হচ্ছে ভুল ধারণা। বুঝতে পারছো? এই কল্পনাতে ভেসে যাওয়া হবে না। কেমিস্ট্রি ফিজিক্স যদি তুমি না পড়ো, তাহলে তুমি হচ্ছে পিছিয়ে যাবা। তাহলে তোমাকে এই যে বায়োলজির সাথে সাথে অবশ্যই কেমিস্ট্রি আর ফিজিক্সে ভালো গুরুত্ব দেওয়া লাগবে। যদি তুমি বেশি পরিমাণে গুরুত্ব না দাও, তাহলে তুমি কি করতে পারবে না। দেখো তুমি কিন্তু এই যে এখানে আগাতে পারবে না। বোঝা গেছে কথাটা? 2 নম্বর, দেখো সব মডেল টেস্ট ভালো করতে হবে। এখন এটা কথা যে তুমি হচ্ছে প্রত্যেকটা মডেল টেস্টে তুমি ফার্স্ট হইলে না কেন, সেকেন্ড হইলে না কেন, থার্ড হইলে না কেন, না, তোমারও কিছু ভুল থাকতে পারে। তুমি প্রত্যেকটা পরীক্ষায় যে ফার্স্ট হবে সেকেন্ড হবে এরকম কোনো কথা নাই, কিন্তু তুমি যে ভুলগুলা করবা এই ভুলগুলা থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। ঠিক আছে? আসলে এটা কিন্তু আসল টেস্টের দিন না, এটা কিসের দিন বলতো? এই যে মডেল টেস্ট যে হয়, তোমরা যখন কোচিংয়ে ভর্তি হবে মডেল টেস্ট দিবা, এই মডেল টেস্টগুলা কিন্তু তোমার একটা পরীক্ষণের দিন। মনে করো যে তুমি হচ্ছে ভুল থেকে শিক্ষা নেবা, এই দিনটা থেকে তোমার হচ্ছে ভুল থেকে শিক্ষা নেওয়া। তোমার কল্পনা তোমাকে বলবে যে মডেল টেস্টে প্রত্যেকটাতে ভালো করতে হবে, ভালো করবা, ঠিক আছে, এটা তো টার্গেট থাকবে, কিন্তু এই কল্পনায় ভেসে যাওয়া যাবে না। তুমি ভুল করলে তুমি সেখান থেকে শিক্ষা নাও, আর আসল টেস্টের দিনটাই কিন্তু আসল। এই যে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা, যেদিন দিবা এই দিনটাই কিন্তু আসল। এই দিনের টেস্ট যদি ভালো না হয়, আর এই যে তুমি যদি 30 দিনের মধ্যে এখানে 25 দিনও ভালো করো, তাও কিন্তু তোমার কোনো লাভ নাই। তাহলে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে আসল টেস্টের দিনটা আমার কি আসল। তাহলে আমাকে কি করা লাগবে? এই যে আমি যে এখন টেস্টগুলো দিতেছি, এই যে কোচিংয়ে পরীক্ষা দিতেছি, বিভিন্ন ভাইয়ের কাছে পরীক্ষা দিতেছি, এই পরীক্ষা থেকে যে ভুলগুলা করতেছি, এই ভুলগুলা থেকে আমাকে কি করা লাগবে? শিক্ষা নেওয়া লাগবে। এটা হচ্ছে একটা মূল জিনিস। বুঝতে পারছো? তাহলে এরকম কল্পনাতে ভেসে যাওয়া যাবে না। রাত জেগে পড়লে বেশি শিখা যায়, এই যে এইটা মাথায় আনা যাবে না। ঠিক আছে? তোমার যে সময় পড়তে ভালো লাগে সে সময় পড়ো, ঠিক আছে, কিন্তু এই যে তুমি তোমার রাত জাগার অভ্যাস নাই, এখন তুমি কি করতেছো? তুমি কারো কাছে শুনছো যে রাত জেগে পড়লে হচ্ছে বেশি ভালো হয়, ঠিক আছে, তাহলে রাত জাগা পড়া যাবে না। ঘুম ঠিক না থাকলে কিন্তু স্মৃতিশক্তি তোমার কমে যাবে, এটা হচ্ছে একটা কথা। ঠিক আছে? তাহলে তোমাকে সঠিকভাবে ঘুমাতে হবে। তোমার একজন সুস্থ মানুষের জন্য 6 থেকে 7 ঘন্টা ঘুমের প্রয়োজন। এর পাশাপাশি দেখো যে সাধারণ ভুল ত্রুটি আমাদের কিছু থাকে,
যে ভুলগুলা আমরা সাধারণত এই যে এখানে করে থাকি, ঠিক আছে না? সাধারণত কি ভুল করো তোমরা এখানে, যে শুধুমাত্র কোচিংয়ের উপর নির্ভরশীল হও, এটা হচ্ছে 1 নম্বর একটা ভুল। মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে শুধুমাত্র কোচিংয়ের উপর নির্ভরশীল হওয়া যাবে না। এই যে কোচিং করাইতেছে, মনে করো শুধুমাত্র তুমি হচ্ছে এই কোচিংয়ে যা পড়াইতেছে তাই পড়তেছো, অন্য কোনো কিছু মাথায় আনা যাবে না। এই যে এরকম চিন্তাভাবনা বাদ দাও, শুধুমাত্র কোচিং নির্ভর হওয়া যাবে না। তাহলে তোমাকে কি করা লাগবে? এই কথা কেন বললাম যে কোচিং নির্ভর হওয়া যাবে না? কারণ তুমি যখন কোচিং নির্ভর হয়ে যাবে তখন দেখবা যে তোমার ভেতরে যে ইফোর্ট এটা তুমি দিতে পারতেছো না, ঠিক আছে? তাহলে কোচিং, ঠিক আছে তুমি কোচিং করবা, কিন্তু শুধুমাত্র যে কোচিংয়ের উপর নির্ভর হয়ে তুমি মেডিকেল প্রিপারেশন নেবা এরকম জিনিসটা যাতে না হয়। তাহলে তোমাকে কি করা লাগবে? কোচিং এর উপর যা ইফেক্ট দিবা ঠিক তার 5 গুণ ইফেক্ট তোমার হচ্ছে নিজের উপর দেওয়া লাগবে। বোঝা গেছে? নিজের উপর তুমি হচ্ছে কি করবা? 5 গুণ ইফোর্ট দিবা। কোচিং করতেছো, প্রত্যেকটা কোচিংয়ে হচ্ছে তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক আছে? তুমি প্রত্যেকটা পরীক্ষাতে অংশগ্রহণ করবা। তুমি কত পাইতেছো এগুলো নিয়ে হতাশ হওয়া যাবে না। তুমি মাঝে মধ্যে কম পাইতে পারো, মাঝে মধ্যে ঠিক পাইতে পারো, তাই বলে এত কম পাবে না। এত কম পেলে আবার কি হবে না, তুমি একটা সিরিয়ালে থাকার চেষ্টা করবা। কোচিংয়ে যে সিরিয়াল দেয়, যে দেখা যাচ্ছে 1000 জন পরীক্ষা দিলো, 1 থেকে হচ্ছে 20-এর মধ্যে, এই যে এরকম একটা টার্গেট নিয়ে রাখবা যে আমি হচ্ছে এতর মধ্যে। এখন আমি কেন বললাম যে শুধুমাত্র কোচিং নির্ভর হওয়া যাবে না? কারণ হচ্ছে তোমার একটা যখন মেডিকেল কোচিং করবা সর্বোচ্চ হচ্ছে 40 থেকে 50টা ক্লাস নেবে। এই 40 থেকে 50টা ক্লাসে তোমাকে 5টা সাবজেক্ট শেষ করবে ধরো, ঠিক আছে না? তো এখানে তুমি যদি শুধু কোচিং নির্ভর হও তাহলে তুমি কি এটার উপর ভিত্তি করে বেশি দূর আগায় যেতে পারবা? তখন এই যে এই জিনিস তুমি হচ্ছে পারবা না। দ্বিতীয়ত, তোমরা হচ্ছে শুধুমাত্র মূল বইয়ের উপর নির্ভরশীল হও। হ্যাঁ, এটা একটা ভালো গুণ যে মূল বইয়ের উপর নির্ভরশীল হওয়া, কিন্তু পুরাতন প্রশ্ন দেখা এটাও হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে। কারণ তুমি যদি পুরাতন প্রশ্ন না দেখো তাহলে কোন টাইপের কোশ্চিন হয়, কোনগুলা আসে, এই যে এই সব জিনিস তুমি কি করতে পারবে না, দেখো এইসব জিনিস তুমি বুঝতে পারবে না। তাহলে তোমাকে এই যে এই কোচিং করার সময় কোচিংয়ের উপর নির্ভরশীল হওয়ার সাথে সাথে মূল বইয়ের পাশাপাশি তোমাকে পুরাতন হচ্ছে কি প্রশ্ন দেখা লাগবে। প্রত্যেক দিন তুমি একটা এক্সট্রা টাইম রাখবা, তুমি হচ্ছে তোমার রুটিনে একটা টাইম রাখবা, যে টাইমটায় প্রত্যেক দিন প্রত্যেকটা মানে একটা সাবজেক্ট, প্রত্যেক দিন একটা একটা করে সাবজেক্ট, তুমি হচ্ছে সাবজেক্টের একটা অধ্যায়ের হচ্ছে তুমি কি করবা? পুরাতন প্রশ্ন দেখবা। আধা ঘন্টা, 30 মিনিট, তুমি 40 মিনিট 50 মিনিট একটা টাইম তুমি হচ্ছে রাখলা তোমার নিজের এইটার জন্য, যে তুমি হচ্ছে যখন সময় পাবা ওই সময়টা মানে ওই সময়টাই প্রত্যেক দিন হচ্ছে তুমি পুরাতন হচ্ছে কি দেখবা? প্রশ্ন দেখবা। তোমার মনে করো একটা অধ্যায় শেষ হলো, তুমি ওই অধ্যায়ের পুরাতন প্রশ্নগুলো হচ্ছে দেখবা ওই টাইমটায়। এটা থাকা লাগবে। দৈনিক টার্গেট না থাকা, এই যে তুমি হচ্ছে কোন দিন কি পড়বা, আজকের এই যে কালকে কি পড়বা, তোমাকে অবশ্যই আজকেই এই রুটিনটা তোমাকে মাথায় নিয়ে নিতে হবে শুয়ে যাওয়ার পর, যে তুমি হচ্ছে কালকে এই এই জিনিস করবা, এই এই জিনিস পড়বা। তুমি যদি এটা মাথায় না নিয়ে আসতে পারো তাহলে কিন্তু কি তোমার জন্য প্রবলেম হবে, তুমি পড়া গুছাতে পারবে না। তাহলে তোমার কাজ কি হবে? দেখো, তোমার কাজ হবে যে তুমি হচ্ছে কি করবা, তুমি এই জায়গা থেকে প্রত্যেক দিন তুমি একটা দৈনিক কি নিবা, দেখো দৈনিক হচ্ছে টার্গেট নিবা। বোঝা গেছে? তাহলে তুমি দৈনিক কি করবা? দৈনিক টার্গেট নিবা। এখন দেখো, আত্মবিশ্বাস হারিয়ে ফেলা, এই যে আত্মবিশ্বাস হারানো যাবে না, এইগুলাই হচ্ছে ভুল, সাধারণ ভুল ত্রুটি এগুলা। তুমি কি করো? মাঝপথে এসে আত্মবিশ্বাস হারাই ফেলো, ঠিক আছে? দেখা যাচ্ছে যে তুমি কি করলা, 40টা ক্লাস হয় কোচিংয়ে, তুমি 20টা ক্লাস ঠিক মতো করছো, তারপর দেখতেছো যে অনেক পরিশ্রম করা লাগতেছে, তুমি ক্লান্ত হয়ে যাইতেছো, ঠিক আছে? এই যে এরকম তুমি মনে করো যে তখন তুমি আত্মবিশ্বাস হারিয়ে ফেললা যে আমার দ্বারা হবে না, বা তুমি কম মার্ক পাইতেছো, পরীক্ষায় কম মার্ক পাইতেছো, তখন তুমি মনে করো যে তোমার দ্বারা হবে না। এরকমটা কিন্তু না যে তুমি হচ্ছে যে প্রত্যেক দিন ফার্স্ট হইতেছে, সেকেন্ড হইতেছে, সে যে চান্স পাইবে মেডিকেল পরীক্ষার ক্ষেত্রে, এরকমটা কিন্তু ঘটে না। মেডিকেল পরীক্ষা কিন্তু অন্য জিনিস। তুমি দেখবা যে তোমার স্কুল লাইফের হচ্ছে 10 জন ফ্রেন্ড ছিল, বা কলেজ লাইফের হচ্ছে প্রথম যে 10 জন ফ্রেন্ড, এই 10 জনের ভেতর 10 জন কিন্তু চান্স পায় না, দেখবা 2 জন 3 জন চান্স পাইছে, ঠিক আছে? তার মানে বাকি 8 জন পাইছে। তুমি যদি মনে করো 15তম হও, তাহলে তুমি কি ভাববা? তুমি ভাববা না যে তোমার আগের 14 জনই চান্স পাবে, এরকম কিছু, এরকম ভাবা যাবে না কিন্তু। এখন এরকমও হতে পারে যে প্রথম জন চান্স পাইলো, দ্বিতীয় জন পাইলা, পঞ্চম জন পাইলো, তারপর দেখা যাচ্ছে নাই, আবার হচ্ছে 18তম জন হচ্ছে চান্স পাইছে। তোমার স্কুল কলেজের হচ্ছে এরকম যে একটা রোল নম্বর ছিল বা ছিল, মনে করো মেধা আকারে যে রোল নম্বর দেওয়া হয়, এরকম তুমি দেখতে পাবা যে এরকম হইতেছে। তো এই যে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যে পরীক্ষার কম নাম্বার আসতেছে বা কোনো কিছু, যার কারণে তুমি হচ্ছে মাঝপথে এসে এই যে এই
ছেড়ে দিবা, এরকম ছাড়ার কোনো দরকার নেই প্রিপারেশন। তাহলে তুমি এই যে এই সাধারণ ভুল ত্রুটিগুলো হচ্ছে করবা না। দেখো যে কিছু মারাত্মক ভুল যদি তুমি করো তাহলে এই যে কাঁদবা, দেখতে পাচ্ছ না কান্না করতেছে। তো এরকম কিছু মারাত্মক ভুল যদি তুমি করো তাহলে তুমি কি করবা, দেখো তুমি হচ্ছে এরকম কান্না করবা, ঠিক আছে? তো কি মারাত্মক ভুলগুলা করা যাবে না? 1 নম্বর, তুমি মেডিকেল পড়বা, মেডিকেল তোমার স্বপ্ন, তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতেছো, তার মানে তোমাকে পরিশ্রম করা লাগবে, বুঝতে পারছো? তার মানে তোমাকে কি করা লাগবে? পরিশ্রম করা লাগবে। তো এই যে তুমি ক্লান্তি দূর করতে গেলা, পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছো, ক্লান্তি দূর করতে গিয়ে তুমি ঘুমিয়ে পড়েছো, ঠিক আছে? যে আর তুমি উঠতেছো না 1 ঘন্টা 2 ঘন্টা, এই যে এরকম হইলে কিন্তু চলবে না। ক্লান্ত হয়েছো, তুমি 5 মিনিটের জন্য রেস্ট নিতে গেছো, ঠিক তোমাকে 5 মিনিট পরই এখানে কিন্তু উঠে এসে বসতে হবে পরের টেবিল, বুঝতে পারছো? এই যে এগুলা কিন্তু এক একটা বড় ভুল। মানে এরকম হয় যে মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে তুমি একদিন যদি কোনো পড়া গ্যাপ দাও, তাহলে এই পড়া দ্বিতীয় দিন রিপিট দেওয়ার মতো তোমার আর সময় থাকবে না হাতে। সো হচ্ছে এই যে এরকম ক্লান্তি দূর করতে গিয়ে তুমি হচ্ছে কখনোই কি করবে না, এরকম ঘুমিয়ে 2-3 ঘন্টা 4 ঘন্টা হচ্ছে সময় নষ্ট করবে না। তুমি যতক্ষণের জন্য গেছো, তুমি একটা মেন্টালি হচ্ছে প্রিপারেশান নিয়ে যাবা যে তুমি হচ্ছে 10 মিনিটের জন্য রেস্ট করতে গেছো, নাকি আধা ঘন্টার জন্য গেছো, নাকি 1 ঘন্টার জন্য গেছো। ঠিক যত মিনিটের জন্য যাবা তত মিনিট পরেই যাতে তুমি টেবিলে ফিরে আসতে পারো, এইটা তোমার মাথায় থাকা লাগবে একটা। দ্বিতীয়ত হচ্ছে অনলাইনে সময় নষ্ট। এই যে দেখো পড়তে বসছো, ভালোভাবে বই খুব সাজায় গুছায় তুমি সামনে নিয়ে বইছো, সামনে নিয়ে বসার পর বইয়ে ফোকাস হচ্ছে 10% আর মোবাইলে ফোকাস হচ্ছে 90% গেছে, বুঝতে পারছো? এটা একটা মারাত্মক ভুল। এই ভুল করলে কিন্তু মেডিকেল প্রিপারেশন তোমার জন্য কি কঠিন হবে। তাহলে এই কাজ কি, এই কাজ কিন্তু করা যাবে না, বোঝা গেছে? তাহলে এই যে এই কাজ যদি করো তাহলে এটা কিন্তু কি, এটা একটা ভুল কাজ এবং ভুল ওয়েতে তুমি যাচ্ছ। তুমি ঠিক এই জায়গায় মনে করো যে এই যে মনে করো যে তোমার গোল হচ্ছে এই জায়গায়, আর তুমি আছো মনে করো এখানে, তোমার যেদিকে গোল ঠিক তার বিপরীত দিকে তুমি দৌড়াবা তুমি যদি এই কাজ করো। তাহলে এটা করা যাবে না যে অনলাইনে সময় নষ্ট করা যাবে না। বই সামনে, তুমি মোবাইল নিয়ে আসো, তুমি সব সময় চেষ্টা করবা যে অনলাইনে এখন পড়াশোনা হয় ঠিক আছে, কিন্তু অনলাইনের পড়াশোনাটা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করবা। যে যতক্ষণ তোমার না পড়লেই নয়, যে জিনিসটা তোমার না দেখলেই নয়, অতটুক তুমি হচ্ছে এখানে থাকবা, বুঝতে পারছো? তাহলে এই যে এইটুক তোমার দরকার। এখন দেখো পড়ি কম চিন্তা করি বেশি, এই যে আমরা বাঙালি না, এই বাঙালির মধ্যে এই গুণটা সবার মধ্যে আছে, ঠিক আছে? যে আমরা কি করি, আমরা হচ্ছে পড়ি কম আর চিন্তা করি বেশি। যে পড়াটা আমাদের দিছে, মনে করো যে তোমাকে একটা টপিক পড়তে দিছে ধারক, এই যে এই ধারক তুমি কোনো কারণে হচ্ছে পারো না, ঠিক আছে? রোদ তুমি হচ্ছে কোনো কারণে মনে করো যে পারো না, দিচির তুমি হচ্ছে কোনো কারণে পারো না। তুমি কি করতেছো বলতো? তুমি হচ্ছে তখন এই জিনিসগুলা নিয়ে বেশি চিন্তা করতেছো, এই জিনিসগুলা নিয়ে তুমি বেশি কি করতেছো, চিন্তা করতেছো, আর পড়তেছো কম, ঠিক আছে? এই যে পড়ো কম আর যদি চিন্তা করো বেশি, তাহলে চান্স সুনিশ্চিত, তবে মেডিকেলে না, অন্য কোথাও, বুঝতে পারছো? অন্য কোনো জায়গায়, তুমি যে জায়গায় গোল ঠিক করবা তোমার, সেই জায়গায় গিয়ে তুমি হচ্ছে পড়বা না, ঠিক আছে? এই যে দেখো পড়াশোনা বাদ দিয়ে চিন্তা করতেছে, সামনে বই নাই খাতা নাই, দেখো চিন্তা করতেছে। তো এরকম যদি চিন্তা ভাবনা থাকে কারো মাথায় যে তুমি পড়ো না, চিন্তা করতেছো যে আমার মেডিকেলে হবে কি হবে না, হবে কি হবে না, পরীক্ষা দেবো, কত টাকা খরচ হইলো, বাপ মা কত কষ্ট করে পড়াইতেছে, এসব চিন্তা করার দরকার নাই। তুমি এই যে বাপ মা কষ্ট করে পড়াইতেছে এটা মাথায় রাখবা, কিন্তু এটা নিয়ে তুমি চিন্তা করবে না। তোমার সবসময় মাথায় রাখতে হবে যে হ্যাঁ বাবা মা কষ্ট করতেছে, পড়াইতেছে আমাদের, কিন্তু তুমি যে এটা নিয়ে মনে করো যে পড়বা কম আর চিন্তা করবা বেশি, এসব যদি কাজ করো তাহলে দেখবা যে চান্স পাওয়া তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে, তুমি হচ্ছে চান্স পাবা না। তাহলে এই যে এই সব চিন্তাধারা থেকে আমাদের বের হয়ে আসা লাগবে। দেখো স্বাস্থ্য অবহেলা করা অনেকে আছে যে এরকম, যে তুমি মনে করো যে একদিন এরকম হয় না যে আমাদের মাঝে হচ্ছে পড়াশোনার একটা হচ্ছে মনে করো যে বেশ ইফোর্ট আসে, মনের ভেতর একটা কি সাহস আছে যে আমাকে কি পড়াশোনা করতে হবে, সারাক্ষণ করতে হবে। এখন সারাক্ষণ করতে গিয়ে তুমি একদিন সারাদিন ঘুমালে না, এই যে একদিন সারাদিন না ঘুমায় যদি তুমি 2 দিন অসুস্থ থাকো, বুঝতে পারছো? তাহলে কিন্তু তোমার চান্স হবে না, কারণ এই 2 দিনের গ্যাপটা তুমি আর পরবর্তীতে ফিরিয়ে আনতে পারবে না। তাহলে স্বাস্থ্য অবহেলা করা যাবে না এ সময়। এই যে তুমি এখন থেকে পরবর্তী যতটুকু সময় আছে তুমি স্বাস্থ্য অবহেলা করবে না। তোমার যখন যেটা প্রয়োজন, যখন ঘুমের প্রয়োজন তুমি ঘুমাবা, যখন খাওয়া প্রয়োজন তখন তো হচ্ছে খাবা, যখন উঠা প্রয়োজন ঘুম থেকে
তখন উঠবা, যখন পড়া প্রয়োজন তখন পড়বা, কিন্তু তুমি স্বাস্থ্য অবহেলা কোনো সময়ে হচ্ছে করবা না। এটা কিন্তু খুবই একটা বাজে লক্ষণ, ঠিক আছে? বাজে, একদম বাজে হয়ে যাবে তুমি যদি স্বাস্থ্য অবহেলা করো। এখন 2 দিনের জায়গায় তুমি হচ্ছে 4 দিন অসুস্থ হয়ে থাকবে না, এটা কে বলতেছে? তুমি দুর্বল হয়ে গেছো, তোমার স্যালাইন দিবে ডাক্তারে, মনে করো। এই যে তোমার একদিনের স্যালাইনে এই যে তুমি সুস্থ হয়ে উঠবা, এরকম তো কোনো কথা নাই। যা যার কারণে তোমার কি স্বাস্থ্য অবহেলা করা যাবে না মোটেই। রুটিন মেনে না পড়া, এখন তুমি রুটিন ওয়াইজ হচ্ছে পড়ছো না, তোমার হচ্ছে কালকে পরীক্ষা আছে মনে করো কোনো কোচিংয়ে, আবার হচ্ছে তোমার পরীক্ষার পাশাপাশি ক্লাস আছে, তুমি এই যে এই রুটিনটা হচ্ছে সাজাল না যে কখন তুমি কি করবা, ঠিক আছে? পরীক্ষার জন্য কতটুক পড়বা, ক্লাসের জন্য কোন টপিকগুলো তুমি দেখে যাবা, এরকম যদি একটা তুমি রুটিন না করো তাহলে কিন্তু তুমি বিপদে পড়বা। তুমি দেখবা যে একটা হইতেছে একটা হয় না, হয় ক্লাসের জন্য তোমার যেটা সাজানো প্রয়োজন ওটা হইতেছে, পরীক্ষার জন্য হয় না, অথবা পরীক্ষার জন্য তোমার যেটা প্রয়োজন ক্লাসের জন্য সেটা কি হইতেছে না, তখন এরকম তুমি গুলাই ফেলবা। যার কারণে তুমি হচ্ছে স্টিকি নোট নিবা, এই স্টিকি নোটে আগের দিনই তুমি পরিকল্পনা করে ফেলবা যে কালকে তুমি কি করবা। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাই রুটিন মেনে কি করা লাগবে, আমাদের পড়াশোনা করা লাগবে। রুটিন না মেনে কিন্তু হবে না, রুটিন মানতে হবে। রুটিন বলতে আমি এটাই বলতেছি না যে তুমি একটা টপিক পড়তেছো, এখন একটা টপিকে 2টা পেজ হচ্ছে থেকে যাচ্ছে, তুমি হচ্ছে টার্গেট নিছো হচ্ছে 3 ঘন্টা পড়বা, আর 3 ঘন্টা পড়ার পর 2টা পেজ থেকে যাচ্ছে, তাহলে তুমি 2 পেজ ছাড়াই কি উঠে যাবে? না, এটা রুটিন না। রুটিন মানে হচ্ছে 3 ঘন্টা ধরছো, ঠিক আছে, 3 ঘন্টা 15 মিনিট হোক, তুমি পুরো টপিকটা ক্লিয়ার করে উঠো, ঠিক আছে? এরকম রুটিন বানাবা। দেখো, হতাশ হওয়া, আগেই বলছি যে এই হতাশ হওয়া যাবে না। হতাশাগ্রস্ত মানুষের মাথায় কিন্তু পড়াশোনা কম ধরে। যে হতাশ হয় তার মাথায় দেখবা যে পড়াশোনা ঠিকঠাক ধরতেছে না, যার কারণে কি দেখো, যার কারণে কিন্তু এই হতাশ হওয়া যাবে না, বুঝতে পারছো? হতাশ হইলেই কিন্তু তুমি কি দেখবা যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে পিছাই যাচ্ছ। মেডিকেল বলে না, তুমি ভার্সিটি দাও, তুমি ইঞ্জিনিয়ারিং দাও, সব জায়গায় তুমি হচ্ছে কি হবা, পিছাই যাবে। দেখো, এখন আমরা একজন বিজ্ঞানীকে দেখব, ঠিক আছে না? একে চেনো? এই যে ইনি হচ্ছে কি মেরি কুরি। তিনি কি করছিল বলতো, যে দুটো হচ্ছে পদার্থ আবিষ্কার করছিল, পলোনিয়াম এবং হচ্ছে রেডিয়াম, ঠিক আছে? ইনি হচ্ছে একজন বিজ্ঞানী, মেয়ে বিজ্ঞানী, যিনি কি করছিলেন দেখো, যিনি হচ্ছে 2টা জায়গাতে একই সাথে হচ্ছে নোবেল, মানে 2টা জায়গায় হচ্ছে নোবেল প্রাইজ পাইছিলেন, ঠিক আছে? একটা হচ্ছে 1903 সালে পাইছিল, এটা হচ্ছে পদার্থ বিজ্ঞানে 2টা বিষয়ের উপর তিনি নোবেল প্রাইজ পাইছিলেন, ঠিক আছে? আর তিনি কাতি পাইছিলেন বলতো, কেমিস্ট্রিতে পাইছিল। এই যে কেমিস্ট্রিতে 1911 সালে পাইছিল। তিনি হচ্ছে এই যে এই কেমিস্ট্রি রসায়নে হচ্ছে 1911 সালে পাইছিল। তো তিনি হচ্ছে একজন ওমেন নোবেল লিটার, ঠিক আছে? তো তিনি হচ্ছে একজন কি মেয়ে বিজ্ঞানী, যিনি হচ্ছে একই সাথে 2টা বিষয়ের উপর কি করছে, 2টা বিষয়ের উপর হচ্ছে নোবেল পাইছে। সেটা হচ্ছে পদার্থ বিজ্ঞানও পাইছে, রসায়নও পাইছে, ঠিক আছে? এবং এটাও জানা উচিত যে একজন বিজ্ঞানী কিন্তু একটা বিষয়ের উপর 2বার নোবেল পাবে না, বুঝতে পারছো? কেউ কিন্তু একটা বিষয়ের উপর কখনোই কি পায়, 2বার হচ্ছে নোবেল পায় না। এই যে এই তাহলে কি করছে দেখো, যে মেরি কুরি সে কি করছে, কেমিস্ট্রির উপর একবার নোবেল পাইছে, ফিজিক্সের উপর একবার নোবেল পাইছে, বোঝা গেল? তো সে কি বলতেছে দেখো, হ্যাভ নো ফেয়ার অফ পারফেকশন, ইউ উইল নেভার রিচ ইট, ঠিক আছে? তো পরিপূর্ণতাকে কি করো না, ভয় করো না, কারণ তুমি কখনোই তা পুরোপুরি কি করতে পারবে না, অর্জন করতে পারবে না। সে বলতেছে তুমি যে পরিপূর্ণতাকে ভয় পাও, যে তুমি হচ্ছে একজন পারফেক্ট মানুষ হয়ে উঠবা, তো কেউ আসলে 100% পারফেক্ট হতে পারে না, বোঝা গেছে? তাহলে তুমি এই যে পরিপূর্ণতাকে কি করা যাবে না, ভয় করা যাবে না, বোঝা গেছে? তাহলে এই যে তুমি 100% হওয়ার চিন্তাধারা বাদ দাও, তুমি চিন্তাধারা করো কিসের, তুমি চিন্তাধারা করো যে শিখবো, ঠিক আছে? শেখার চিন্তাধারা করো, যে আমি হচ্ছে শিখবো, আমি কি করব, আমি হচ্ছে বুঝবো, আমি কি হব, আমি হচ্ছে সফল হব, আমি 100% পারফেক্ট মানুষ হব, বা কোনো বিষয় সম্পর্কে আমি 100% জানবো। এই যে এই জিনিসটা তোমার মাথা থেকে বের করতে হবে, কারণ পৃথিবীতে কোনো মানুষই হচ্ছে কোনো বিষয় সম্পর্কে 100% জান না, বোঝা গেছে? এখান দেখো সে আরো কি বলছে দেখো, নাথিং ইজ লাইফ ইজ টু বি ফিয়ার্ড, ঠিক আছে? জীবনে কিছু ভয় পাওয়ার মতো না, ইট ইজ অনলি টু বি আন্ডারস্টুড। তো বরং হচ্ছে সব কিছুই কি দেখো, বোঝার মতো, সে বলছে, ঠিক আছে? তো জীবনে কোনো কিছুই কিসের মতো না, ভয় পাওয়ার মতো, ভয় পাওয়ার মতো না,
সব কিছু হচ্ছে কিসের মতো, বোঝার মতো। তাহলে তুমি ভয় পাইলে কিন্তু হবে না। কোনো কিছু নিয়ে তুমি যদি প্রথমেই ভয় পেয়ে যাও তাহলে কিন্তু তুমি সেখানে লস করে ফেলবা। তাহলে কোনো কিছু নিয়ে ভয় পাওয়া যাবে না, আমাদের কি করা লাগবে, সব কিছু হচ্ছে কিসের মতো, সব কিছু হচ্ছে বোঝার মতো। ঠিক আছে। আর একজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছে আলবার্ট আইনস্টাইন। এই যে এই আলবার্ট আইনস্টাইন, চেহারা দেখে বুঝতে পারতেছো যে সে কি, এটা হচ্ছে আলবার্ট আইনস্টাইন। এদিকে দেখো তার একটা বিখ্যাত ইকুয়েশন ই ইকুয়াল টু কত, এমসি স্কোয়ারও দেওয়া আছে। তো এখানে সে কি বলছে দেখো, ইটস নট দ্যাট আই অ্যাম সো স্মার্ট, ঠিক আছে, আমি বুদ্ধিমান নই, ইটস জাস্ট দ্যাট আই স্টে উইথ প্রবলেমস লঙ্গার, আমি শুধু সমস্যার সঙ্গে বেশি সময় ধরে লেগে থাকি। তো এই যে আমি যে বেশি কিছু জানি বা বেশি বুদ্ধিমান এমন কিছু নয়, আমি কি করি, কোনো একটা প্রবলেম পাই, এই যে এই প্রবলেমটার সাথে কি করি দেখো, প্রবলেমটার সাথে হচ্ছে বেশি সময় ধরে লেগে থাকি। এটা কে বলতেছে, আলবার্ট আইনস্টাইন। বোঝা গেছে। তাহলে প্রবলেম দেখে ভয় পাওয়া যাবে না, প্রবলেম থেকে তোমাকে কি করা লাগবে, প্রবলেমের সাথেই তোমাকে বসবাস করা লাগবে, প্রবলেমটাই তোমাকে কি করা লাগবে, এটাতে বেশি সময় দেওয়া লাগবে, যাতে তুমি এটার উত্তর খুঁজে পাও, যাতে তুমি এটার সলভ পাও। ঠিক আছে। তাহলে এখানে দেখো যে এই জিনিসগুলো তোমার মধ্যে কি থাকা লাগবে। তাহলে এখানে আলবার্ট আইনস্টাইন কি বললো দেখো, যে আমি বুদ্ধিমান নয়, মানে তিনি এত বড় একজন বিজ্ঞানী, তারপরেও কি বলতেছে দেখো, বুদ্ধিমান নয়, আমি কি করতেছি, আমি শুধু যে কোনো সমস্যার সাথে বেশি সময় ধরে লেগে থাকি, এটাই হচ্ছে। এটা কে বলছে, আলবার্ট আইনস্টাইন। দেখো সফল হওয়ার উপায় কি তাহলে নাই? এতক্ষণ তো আমরা ব্যর্থতার গল্প দেখলাম, আমরা এই যে হতাশ দেখলাম, যে হতাশ হয়ে যায় মানুষ, আমরা এত কিছু দেখলাম। তাহলে এখান থেকে সফল হবো আমরা কিভাবে, বলো কিভাবে সফল হবো? দেখো সফলতারও আমাদের কি এখানে দেওয়া আছে, যে কিভাবে তুমি সফল হতে পারবা। এই যে টার্গেট, আমরা তীর নিক্ষেপ খেলি নাই কখনো, দেখছো না, খেলছো না, তীর নিক্ষেপ। এরকম দেখবা যে আমাদের এই যে রেড পয়েন্ট, দেখবা যে মোবাইলে গেম ছিল কিন্তু আগে, যে তুমি যদি এই রেড কালারে যদি লাগাতে পারো তাহলে মনে করো যে 20 পয়েন্ট, তুমি এই অংশে লাগাতে পারলে মনে করো 15 পয়েন্ট, এই অংশে লাগাতে পারলে কত দেখো 10 পয়েন্ট। তো আমাদের মূল টার্গেট কোথায় থাকে, এই যে এই রেড, ঠিক আছে না, একদম সেন্টারে পয়েন্টে, ঠিক আছে না, সেন্টারে আমাদের কি থাকে, টার্গেট থাকে। তো এই যে নিয়মিত পড়াশোনাটাকে সেন্টারে রাখতে হবে, আর এটাকে টার্গেট করে তোমাকে আগাতে হবে। তীর এক একটু এদিক ওদিক হইতে পারে, কিন্তু তোমার টার্গেট সবসময় কোথায় থাকে, প্রতিদিন টার্গেট করে পড়াশোনা করার টার্গেট তোমাকে রাখতে হবে, নিয়মিত পড়াশোনা করার টার্গেট রাখতে হবে। এই জিনিসটা যাতে কখনো কি না হয়, মানে এই মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় যাতে এই জিনিসটা কখনো এক পাশ থেকে সরে না যায়, যে তুমি হচ্ছে টার্গেট করছো, এমন টার্গেট করলা তীর এই জায়গায় না লেগে এই জায়গায় লাগতেছে, পয়েন্ট কত পাবা, শূন্য। মেডিকেল টেস্ট দেওয়ার পরে তুমি কি হবা, শূন্যতেই ভাসবা। বুঝতে পারছো? তাহলে এরকম হচ্ছে তোমাকে টার্গেট করা লাগবে, মূল জায়গায় তোমাকে টার্গেট করা লাগবে। দেখো স্মার্ট স্টাডি, গুরুত্বপূর্ণ টপিক বাছাই করে পড়া, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে অনেকেই কি করে, যে মূল বই আছে না, এই মূল বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে যায়, এটা হচ্ছে একটা ভুল ধারণা। কারণ হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিছু টপিক বাছাইকৃত আছে যেগুলোকে তোমার প্রশ্ন আসবে আসবে, এবং কিছু টপিক আছে যেখান থেকে কখনোই প্রশ্ন আসে না। একটা জিনিস, সাল থেকে কখনো প্রশ্ন আসবে না, দেখবা যে এত সালে নোবেল পাইছে, এত সালে পাইছে, এটা মনে হয় 1 বছর না 2 বছর আইছিল, মানে মেডিকেল ভর্তি পরীক্ষার জীবনে 1-2 বছর আইছে। তাহলে এই টপিকে তুমি গুরুত্ব দিবা কি না, দরকার নাই। এইরকম টপিকে গুরুত্ব দিয়ে সময় নষ্ট করার তোমার হচ্ছে কি কোনো দরকার নেই। কিছু কিছু টপিক থাকে যেগুলো থেকে হচ্ছে তোমার কি প্রশ্ন আসেই না, তাহলে সেগুলোতেও তোমার গুরুত্বপূর্ণ, মানে সেগুলোতেও তোমার হচ্ছে দেওয়ার দরকার নেই। তাহলে আমি বুঝবো কিভাবে যে কোনগুলা গুরুত্বপূর্ণ টপিক? এই যে তুমি যে জায়গাতেই কোচিং বা তুমি প্রাইভেট পড়ো না কেন, সেই জায়গাতেই তোমাকে এই গুরুত্বপূর্ণ টপিকগুলা বাছাই করে দেওয়া যাবে, দিয়ে দিবে। মানে তোমাকে নতুন করে বাছাই করার আর দরকার নাই, যে তুমি হচ্ছে গোটা বই পড়ে তুমি বাছাই করবা, এটা দরকার নাই। তোমাকে যেটুক পড়তে বলবে ঠিক সেটুকুই পড়বা তুমি। বুঝতে পারছো? কিন্তু তুমি চর্চা করবা বেশি, এমসিকিউ দেখবা, তুমি বিভিন্ন বোর্ড কোশ্চিন দেখবা, মানে ম্যাটে আসছে, ডেন্টালে আসছে পূর্বে, এই যে এই টাইপ দেখবা, তারপর হচ্ছে তুমি নিজে নিজে সব কিছু করবা। কিন্তু এই যে গুরুত্বপূর্ণ টপিক তোমাকে, তুমি যে কোচিং করবা বা যেখানেই তুমি থাকো না কেন, আর নিজে নিজে যদি পড়তে যাও, তাহলে নিজে নিজে তোমাকে বাছাই করা লাগবে, বা কোনো ভাই তোমাকে কি এইচএসসির সময় দেখাই দিছে যে এই টপিকগুলো গুরুত্বপূর্ণ, এভাবে তোমাকে বাছাই করে রাখতে হবে। তাহলে সব টপিকে সময় দেওয়া যাবে না, কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকবে যেগুলোতে সময় দিয়ে তোমাকে এগোতে হবে। বুঝতে পারছো? আমরা শেষের পথে চলে আসছি, বিরক্ত হয়েও না, অল্প একটু।
এই যে তুমি যাচাই করবা কিভাবে নিজেকে, অনেকে আছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এ দেখা যাচ্ছে বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়, কোচিংয়ে ভর্তি হওয়ার পর ক্লাস করে, বুঝতে পারছো, ক্লাস করে, আর এই যে মনে করো যে তোমার পরীক্ষা দেওয়ার পর নাম্বার পায় না সঠিকভাবে, এই নাম্বার না পাওয়ার কারণে সে কী করে না, পরীক্ষা দেয় না, তাহলে সে ফেল মারবে। কেন বলতো? কারণ তুমি যদি পরীক্ষা না দাও তাহলে তুমি নিজেকে যাচাই করতে পারবে না। নিজেকে যাচাই করার জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে যে তুমি কতটুকু অগ্রগতি। কালকে তুমি 20-15 পাইছো, আজকে কত পাইতেছো, তোমার অগ্রগতি হয়েছে নাকি তোমার হচ্ছে কি অগ্রগতি হয় নাই, এই জিনিসটা তোমাকে দেখতে হবে। এখন তুমি দেখো যে তুমি এই অগ্রগতি তোমার কিভাবে হিসাব করবা। তুমি সাবজেক্ট ওয়াইজ হিসাব করতে পারো যে আগের দিন হচ্ছে এই সাবজেক্টে হচ্ছে আমি 15 পাইছিলাম, তাহলে আজকে পরীক্ষা দিলাম, তাহলে আজকে 16 পাইলাম, তাহলে আমার অগ্রগতি হয়েছে। আগের দিন 15 পাইছিলাম, এখন 12 পাইলাম, মানে তুমি কি অবশ্যই যেই টপিকটা আজকে পড়াশোনা ছিল এটাই আমার কম পড়া হয়েছে, এখানে আরও কি বেশি ফোকাস দেওয়া উচিত ছিল। তাহলে এরকম হচ্ছে বেশি বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের কি করা লাগবে, দেখো আমাদের হচ্ছে নিজেকে যাচাই করতে হবে, বুঝতে পারছো। দেখো দিনের পড়া দিনে করা, এই যে একদিন আজকে তো খারাপ লাগতেছে আজকে পড়বো না কালকে পড়ে নেব, এই যে এই দিনের পড়াটা তুমি আর কখনোই কাভার করে উঠতে পারবে না। কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে দৈনিক এত পরিমাণ পড়া থাকে, যেই পড়া কাভার করতেই তোমার 10 থেকে 12 ঘন্টা 13 ঘন্টা সময় লেগে যায়। 10 থেকে 12-13 ঘন্টা সময় যদি তুমি নিজে দাও, কোচিংয়ে যদি 3 ঘন্টা দাও, তাহলে কত ঘন্টা হয়ে যায়? 15 ঘন্টা। এই যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু কি করে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট যারা দেয় গড়ে 15 ঘন্টা করে পড়াশোনা করে। এবং দিনের পড়া তোমাকে দিনে করতে হবে, যার কারণে গ্যাপ দেওয়া যাবে না, সুস্থতা অসুস্থতা মিলায়া। এবং তোমাকে কি করা লাগবে, তোমাকে হচ্ছে এইভাবে হচ্ছে নিজেকে সঠিক ওয়েতে পড়তে হবে। অনেক সময় কি হয় যে কেউ 15 ঘন্টা পড়ে যে পড়া পড়তে পারতেছে না, কেউ 12 ঘন্টা পড়ে সেই পড়া কভার করে নিছে, এটা কি দেখো তো, সে হচ্ছে সঠিক ওয়েতে পড়ছে, বুঝতে পারছো, সে সঠিক ওয়েতে পড়ছে, যার কারণে কি, যার কারণে সে 12 ঘন্টায় কাভার করতে পারছে, আর তুমি 15 ঘন্টা পড়েও কাভার করতে পারো না। এই জন্য হচ্ছে এই সঠিক গাইডলাইন যেগুলো দিবে তোমার টিচার, তোমার মেন্টর, সেগুলাকে অবশ্যই কি করা লাগবে, সেগুলাকে পুঁজি করে অবশ্যই তোমাকে সামনে এগোতে হবে, ঠিক আছে। এদিক দেখো যে এরপর কি আছে, কালকে কোন সময়ে কি পড়বো তা রাতের মধ্যে সিরিয়ালি নোট খাতায় নোট করে রাখা। হ্যাঁ, এটা আগেও বলছি যে তুমি হচ্ছে কালকে কি পড়বা, ঠিক আজ রাতের ভেতরে তুমি কি করবা, তুমি হচ্ছে স্টিকি নোট বা তোমার যদি প্যাড খাতা থাকে তাহলে এই যে প্যাড খাতার মধ্যে তুমি হচ্ছে গুছাই নিবা যে কালকে কি কি পড়বো। কারণ তোমার এখানে বেশ কিছু হচ্ছে পড়াশোনার একটা টার্গেট থাকবে, তো তুমি যদি মনে রাখতে চাও তাহলে তোমার ব্রেনটের ওপর প্রেশার পড়বে, দরকার নাই, তাহলে তুমি লিখে রাখো একটা নোট খাতায় অথবা হচ্ছে একটা স্টিকি নোটে। তুমি লিখে রেখে তুমি হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কাজ শেষ করতেছো, একটা করে দাগ দাও, এভাবে তোমার এই কাজটা শেষ, সারা দিন শেষ, দেখবা সারা দিন শেষে তোমার এই পড়াটাও শেষ। এখন তুমি যদি এটা লিখে না রাখো তাহলে কি হবে, একটা টপিক কোনো কারণে তুমি ভুলে গেছো, এই টপিকটা পড়ার আর সুযোগ পাবো না পরবর্তীতে। তাহলে তোমাকে অবশ্যই একটা রুটিন ফলো করে আগাতে হবে, ঠিক আছে। এবং এভাবে একটা কি, এই যে নোট খাতা নিয়েই তোমাকে, নোট খাতায় রুটিন করেই তোমাকে কি এই প্রিপারেশান নিতে হবে। দেখো প্রতিটি দিনকে হচ্ছে গঠনমূলক করা, প্রতিটি দিনকে তোমার উজ্জ্বল করতে হবে। এই যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তুমি যদি 100 দিন সময় পাও, এই 100টা দিনই তোমাকে উজ্জ্বল বানাতে হবে। এরকম 10 দিন যদি তুমি অন্ধকারের ভেতর দিয়ে যাও, তাহলে এই 10 দিনের কারণে তুমি হচ্ছে অন্যদের তুলনায় প্রায় হচ্ছে 20% পিছিয়ে যাবে, ঠিক আছে। তাহলে যারা হচ্ছে 10 দিন এই যে এরকম গঠনমূলক দিন নিতে পারবে না, গঠনমূলক দিন বলতে আমরা কি বুঝি, যে তুমি যে কাজটা করতেছো এইটার আউটপুট তুমি ঠিকঠাক পাচ্ছ কিনা, তুমি যে পড়াশোনা করলে এটার আউটপুট তুমি হচ্ছে ঠিকঠাক পাইলা কিনা। এই যে এরকম যদি গঠনমূলক দিন তুমি তৈরি করতে না পারো, তাহলে কিন্তু তুমি এই মেডিকেল অ্যাডমিশন টেস্টে পিছিয়ে যাবে। তাহলে তোমাকে প্রত্যেকটা দিন কি করতে হবে, দেখো গঠনমূলক করতে হবে, ঠিক আছে। দেখো যে তোমাদের স্বপ্ন কি করা লাগবে, তাহলে তোমাদের স্বপ্ন বড় করা লাগবে। স্বপ্ন বড় হোক আর চেষ্টা হোক নিয়মিত, চেষ্টার যাতে কোনো ত্রুটি না থাকে। তোমাকে অবশ্যই চেষ্টাটা কি নিয়মিত করা লাগবে, ঠিক আছে। তাহলে তুমি যদি চেষ্টা নিয়মিত করো তাহলেই তুমি স্বপ্ন কি করতে পারবা, স্বপ্নটা বড় দেখতে পারবা। ড্রিমটা কেমন হবে, বিগ, অনেক বড় হবে, বোঝা গেছে।
তো এখানে দেখো যে আমরা অনেক কথাবার্তা বললাম মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। তো এখানে দেখো যে আরও হচ্ছে কথাবার্তা, সেটা হচ্ছে নিয়মিত চেষ্টার মধ্য দিয়েই তুমি হচ্ছে মেডিকেলে চান্স পাবা। মেডিকেলে চান্স পাওয়ার জন্য তোমাকে কি করা লাগবে? নিয়মিত চেষ্টা থাকা লাগবে। অনিয়মিত চেষ্টা হইলে তোমরা কিন্তু কি করতে পারবে না, এখানে সাকসেস হইতে পারবে না। এখন এতগুলা যে কথা বললাম, এর বাইরে যদি কোনো কথা ছুটে থাকে বা হচ্ছে তোমাদের নিজেদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সর্বশেষে তোমরা হচ্ছে প্রশ্ন করতে পারো। এখন হচ্ছে তোমাদের প্রশ্নের পালা, আর আমার হচ্ছে কি উত্তর। তোমরা যা প্রশ্ন করবা ঠিক আমি উত্তর দেবো। এভাবে প্রশ্ন ছুড়ে দাও, তোমরা একে একে একটা প্রশ্ন ছুড়ে দিতে পারো মেডিকেল প্রিপারেশন সম্পর্কে যদি তোমাদের কোশ্চিন থাকে। আর যদি কোশ্চিন না থাকে তাহলে এ পর্যন্তই। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ এত সময় ধরে পাশে থাকার জন্য। তো কয়জন? হুম, হ্যাঁ, তোমার হচ্ছে এটা যে মূল কথা হচ্ছে যে রুটিন যেটা সাজায় সেটা হচ্ছে রুটিন অনুযায়ী আমি পড়তে পারি না। তো এজন্য তোমাকে বললাম যে রুটিন কিন্তু বিভিন্ন টাইপে হচ্ছে তৈরি করা যায়। কেউ কেউ কিভাবে তৈরি করে বলতো? কেউ কেউ সময় দিয়ে তৈরি করে রুটিন। যে দেখা যাচ্ছে বাংলা পড়বো আমি এতক্ষণ, ইংরেজি পড়বো এতক্ষণ, এভাবে। ঠিক আছে না? যে এটা 1 ঘন্টায়, এটা আধা ঘন্টায়, এটা হচ্ছে 10টা 30 থেকে 11টা 30, এটা 11টা 30 থেকে 12টা 30, এভাবে। তো তুমি হচ্ছে এই রুটিন ফলো করতে পারো না, প্রবলেম নাই। তুমি রুটিন বানাবা কিভাবে? তুমি রুটিন বানাবা এভাবে যে হচ্ছে আমি এই টপিকটা পড়বো। এই টপিক যখন পড়া শেষ হবে, তখন যদি তোমার ওই সাবজেক্টে আর কোনো টপিক পড়ার দরকার না হয়, তখন আমি এই সাবজেক্ট ধরবো। তাহলে তুমি হচ্ছে সময় দিয়ে রুটিন বানাবে না, তুমি হচ্ছে টপিক ওয়াইজ রুটিন বানাবা। বুঝতে পারছো? তাহলে তুমি এই যে এটা দেখবা না, না হয় তোমার 1 ঘন্টা যখন হয়ে যাবে তখন তোমার মাথায় 1 ঘন্টার ভেতর আমি এই টপিক শেষ করতে পারলাম না। তাহলে তুমি যখন পারবে না তখন দেখবা যে তোমার মনে হবে যে না, এই টপিকটা আমার ভালোভাবে শেষ হইতেছে না, আমি পারবো না। ঠিক আছে? তো এভাবে তুমি হচ্ছে রুটিন বানাবা না। তুমি রুটিন বানাবা কিভাবে? তুমি হচ্ছে তখন টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ এভাবে রুটিন বানাবা। তোমার রুটিনের সাথে